শুভ সন্ধ্যা সবাইকে। বেসিক্স অফ নেটওয়ার্কিং ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড আমাদের ২য় ওয়ার্কশপ এটা। ২য় ওয়ার্কশপের আজকে ২য় সেশন। আমরা ১ম সেশনে মোটামুটি নেটওয়ার্কিংটা কি জিনিস খায় না মাথায় দেয় এবং তার কিছু টার্মস, কিছু বিষয় যেরকম ওয়েবসাইট, সার্ভার ইত্যাদি নিয়ে কিছু আলোচনা আমরা আগের দিন করেছিলাম। আজকে সেটা থেকেই আমরা কন্টিনিউ করব। অ্যাজ ইউজুয়াল কয়েকটা কমন অ্যানাউন্সমেন্ট। এখন পর্যন্ত এই আমি যতক্ষণ কথা বলছি, এ পর্যন্ত যারা এসেছেন, জয়েন করেছেন, আমি মাঝখানে আবার বলব। তাদের নাম আমি লিখে ফেলেছি। এরপরে যারা জয়েন করবেন বা যিনি জাস্ট আমার কথা বলা এই প্রধান কথা বলার শুরুর কিছু পরে জয়েন করেছেন, তারা চ্যাট এরিয়াতে কোনো একটা সময় নিজের নামটা লিখে দেবেন, যাতে এই আমাদের সেশনের পরে আমি সেখান থেকে দেখে লিখে নিতে পারি যে কারা জয়েন করছেন। কারণ পরবর্তীতে আমরা যখন সার্টিফিকেশন এর ব্যাপারে যাব, তখন এই অ্যাটেন্ডেন্স গুলো কাজে লাগবে। দরকার হবে রাদার। এটা হচ্ছে একটা বিষয়। আর আমাদের যেরকম ফরম্যাট থাকে, আপনারা যারা পুরনো আছেন তারা মোটামুটি জানেন যে আমরা ৩ টে ফ্রেজে কাজ করি। ১ম ফ্রেজে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিই, যেটা অন টপিক প্রশ্ন। অর্থাৎ যে বিষয়ে আমাদের ওয়ার্কশপ, সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। তারপরে আমার যতটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করা, আড্ডা মারার বিষয় রয়েছে, সেটা আমি আলোচনা করি ২য় ফ্রেজে। এবং ৩য় ফ্রেজে ওভারঅল আপনাদের যদি মেইনলি অন টপিক, তাছাড়া যদি কোনো অ্যাডিশনাল কোয়েশ্চেন, টেকনিক্যাল কোয়েশ্চেন কিছু থাকে বা কোনো ইনফরমেশন বা কিছু দেওয়ার থাকে, তাহলে সেই বিষয়ে আমরা কথাবার্তা বলি। আজকে আমাদের আরেকটি অতিরিক্ত বিষয় রয়েছে। আজকে শুরুতে আমরা অমৃতা সিয়াটলের একটা প্রজেক্ট নিয়ে একটুখানি কথা বলব। সামান্য সময় কথা বলব। সেটা হয়তো আপনাদের কারো কাজে লাগবে। তারপরে আমরা মূল পর্বে যাব। অমৃতা সিয়াটলের একটা প্রজেক্ট রয়েছে, যেটা হচ্ছে লার্ন উইথ অমৃতা, যার আন্ডারে এই ওয়ার্কশপটা হচ্ছে, এই ওয়ার্কশপগুলো হচ্ছে রাদার। তো তাদেরই আরেকটা প্রজেক্ট, যে প্রজেক্টটার নাম হচ্ছে ফায়ারফ্লাই। এটি একটি ওয়েবসাইট অ্যাকচুয়ালি। যে ওয়েবসাইটটিতে ইংরেজি অডিও ম্যাগাজিন যদি বলি, খুব ভুল বলব না হয়তো। কিন্তু নরমালি অডিও ম্যাগাজিন আমাদের আরো বহুত রয়েছে। আমাদের বাংলাতেও পশ্চিমবঙ্গেও অনেক ভালো কাজ হচ্ছে। আপনাদের মধ্যে অনেকে তার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। কিন্তু এই অডিও ম্যাগাজিনটির বিশেষত্ব হলো এই যে এটাতে মূলত সায়েন্টিফিক আর্টিকেল পোস্টেড হয়। বিভিন্ন বিষয়ে সায়েন্টিফিক আর্টিকেল পোস্টেড হয় এবং আপনারা জেনে খুশি হবেন যে এই টোটাল আইডিয়াটা বা এই টোটাল যে প্রজেক্টটা যে ডেভেলপ করছেই বলছি এই কারণে, কারণ সে অনেকটা ছোট। আমি যদি খুব ভুল না বলি, সে সম্ভবত 11 এ পড়ে। একটি ছেলে সিয়াটলে থাকে। শ্রেয়ান পাঠক, খুবই ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। উনার আ বাবা সায়ন পাঠক, উনি মাইক্রোসফটে কর্মরত। তো এই যে টোটাল আইডিয়াটা, ওটা শ্রেয়ানের মাথা থেকে বেরিয়েছে এবং শ্রেয়ান সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। যদিও আপনারা বোঝেন যে এখন বাজারটা অনেক চেঞ্জ হয়েছে। মানে আমরা যখন, মানে আমার বয়সী যারা বা আমার থেকে সামান্য ছোট ২-৫ বছরের জুনিয়র যারা, তারাও জানে যে আ অডিও বুক এই যে বিষয়টা, আমরাও ছোটবেলায় অডিও বুক এই সমস্ত জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেছি। এত গালভাড়ার নাম হয়তো তখন ছিল না। টেপ রেকর্ডারে ক্যাসেট ব্যবহার করে আমরা রেকর্ড করে পড়েছি। তো যাই হোক, তো সেই অডিও বুক কনসেপ্টটা একটা কাইন্ড অফ স্পেশাল কনসেপ্ট। মানে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তারা অডিও বুক শোনেন। এরকম একটা বিষয় ছিল। একটা স্পেশালাইজড প্রোডাক্ট ছিল। মেইনস্ট্রিম প্রোডাক্ট ছিল না। কিন্তু আজকের ডেটে অডিও বুক একটা মেইনস্ট্রিম প্রোডাক্ট। Audible থেকে শুরু করে বিভিন্নভাবে, মানে ই-বুক, অডিও বুক এগুলো এখন একটা মেইনস্ট্রিম প্রোডাক্ট। এগুলো শুধুমাত্র আর ভিজুয়ালি ইম্পেয়ার্ড যারা, তাদের প্রোডাক্ট নয়। তো তাতে করে আমরা বেনিফিটেড হয়েছি। কারণ অডিয়েন্সটা যেহেতু আগের থেকে অনেক বেশি লার্জার হয়েছে, যার ফলে আমাদেরও পড়াশোনার ব্যাপ্তিটা অনেকটা বেড়েছে। এবারে স্বাভাবিকভাবেই
এই Firefly প্রজেক্টটা যখন তৈরি হয়েছিল তখন পুরোপুরি আমাদের কথা মানে এটা একটা ব্লাইন্ড অনলি প্রজেক্ট সেরকম ভেবে তৈরি হয়নি বা সেটা আদৌ শুধুমাত্র ভিজুয়ালি ইম্পেয়ারডদের জন্য তৈরি করা কোনো ওয়েবসাইট সেরকমটা নয় এবং এটা হওয়াও উচিত নয়। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই বয়সে একটি ছেলে সে কিন্তু অ্যাক্সেসিবিলিটির কথা ভেবেছে এবং ও আমার সাথে কনসাল্টও করেছে বেটা টেস্টিং এর জন্য। তো ওয়েবসাইটটা অলমোস্ট অ্যাক্সেসিবল। এটা একদম ইনিশিয়াল স্টার্টআপ ১ম সিরিজ অ ওরা পোস্ট করেছে। যেখানে ১৫টি আর্টিকেল আছে, অডিও আর্টিকেল রয়েছে। আমি একটুখানি আপনাদেরকে দেখাবো ছোট করে যে কিভাবে আপনারা সেটা ব্রাউজ করবেন, ওয়েবসাইটটা কিরকম কি আছে। তারপরে আমরা আমাদের মূল পর্বে যাব। যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা এরপরে আমাকে দেখতে পাবেন না। কিছুক্ষণের জন্য দেখতে পাবেন আমার স্ক্রিন। যাতে করে আপনারা আমার স্ক্রিনে কি চলছে সেটা দেখতে পারেন এবং আমার স্ক্রিন রিডারও আপনাদের জন্য Leaving menus. দিয়ে দিচ্ছি যাতে করে Slower, আপনারা slower, slower. শুনতে পারেন। যে ওয়েবসাইট থেকে আপনারা এই আর্টিকেলগুলো শুনতে পারবেন, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে learnwithamrita.org. Windows 1. Control L. Add app. E. Selected. Selected. Space. Space. Learn double I. with- Select. Selected. Select. 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 Selected. 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 Select G. আমি বানানটা বলে দিচ্ছি LEARNWITH learnwithamrita amrita.org. এই ওয়েবসাইট। আচ্ছা কেউ বোধহয় অডিওটা আনমিউট রেখেছেন। প্লিজ একটু যদি মিউট করে দেন তাহলে আমাদের সুবিধা হবে। তো Enter. Selected. Learnwithamrita.org. Home vertical bar Firefly dash Brave. Listen to different science articles about physics, scientific theory and more. 7 region alert. তো এই ওয়েবসাইটটা থেকে আপনারা শুনতে Heading পারেন। level 2 our mission. Join us to make knowledge more accessible to visually impaired and underprivileged. Heading level 3 gallery. Blind STEM program button. Blind STEM program button. এখানে কিছু গ্যালারি আছে, সেখানে কিছু ফটো দেয়া রয়েছে। Braillelibrary.jpg button. Blind STEM program button. School.jpg button. Earthquake button. Amrita-Seattle-plants-animals.png button. এখনো এটা আর্লি স্টেজে রয়েছে। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে সে বিষয়ে আপনারা ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ডিরেক্টলি ওদের সাথে যোগাযোগ করতে পারেন। Volunteer heading level 4. এখানে ভলান্টিয়ারের জন্য অপশন Heading রয়েছে। heading বাট level four আমাদের off. যেটা দেখার বিষয় Fundamental sciences heading level 2. সেটা হচ্ছে বিষয়গুলো। একটা হচ্ছে ফান্ডামেন্টাল সায়েন্সেস একটা টপিক। ওদের ৫ খানা টপিক রয়েছে আর্টিকেল পোস্টিং এর। Plants and animals heading level 2. একটা প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, Breakthroughs heading level 2. একটা ব্রেক থ্রুজ রয়েছে, Listen to different science articles about new breakthroughs and discoveries. যেখানে নতুন ব্রেক থ্রুজ অ্যান্ড ডিসকভারিজ ইত্যাদি নিয়ে আলোচনা হবে, মানে পোস্টিংস গুলো হবে। Earth and space heading level 2. আর্টস অ্যান্ড স্পেস রয়েছে, Climate and environment heading level 2. ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টের উপরে রয়েছে। তো এই যে নভেম্বর ইস্যুটা যেটা হয়েছে, November 2020 issue heading level 3. এখানে নভেম্বর 2020 যে ইস্যু রয়েছে, আমি একটা দুটো আর্টিকেল ছোট করে জাস্ট চালাচ্ছি আপনাদের দেখার জন্য এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যে প্রথম কথা নট অনলি দ্যাট একজন 11 এ পড়ে এরকম একজন স্টুডেন্ট সে এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। শুধু তাই নয়, এইখানে যারা অডিও আর্টিকেল সাবমিট করছে তারাও খুব বাচ্চা, Heading level 3 fundamental sciences. বেশিরভাগই। Digestive system recording dash artist name. একটা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে একটা আর্টিকেল Play পোস্ট toggle হয়েছে। প্লে টগল বাটন, আপনারা শুনেই বুঝতে পারছেন যে এখানে এন্টার প্রেস করলে প্লে হবে। Enter. Home vertical bar. আমি এন্টার প্রেস করলাম। The digestive system. The digestive system is made up of the gastrointestinal tract, also called the GI tract or digestive tract, and the liver, pancreas, and gallbladder. The GI tract is a series of hollow organs joined in a long twisting tube from the mouth to the anus. Digest play toggle button pressed. The whole Enter. Toggle button. সেম বাটনে আমি ডাবল ট্যাপ করলে মোবাইল থেকে বা কম্পিউটারে এন্টার প্রেস করলে এটা পজ হয়ে Left যাবে। right slider. 5%. Min 031/935. আপনারা সিকও করতে পারেন, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে How পারেন। diamonds form recording dash artist name. Play toggle button. পরের আর্টিকেল রয়েছে, How diamonds form recording dash artist name. Play toggle button. একই রকম সিস্টেম, প্লে করলে Enter. প্লে হবে। Play toggle button pressed. How diamonds form. If you love diamonds, you might have asked yourself this question. How are diamonds formed? There has been a long-going misconception which states that diamonds are formed from coal metamorphosis. Enter. Toggle button. Not pressed. লাইক দিস। এরকমভাবে আমি হোম পেজটা দেখছি। হোম পেজে হয়তো এখানে গোটা ৩, ৪, ৫ কিছু পোস্টিংস এর ব্যাপারে রয়েছে। আমি যদি পরপর ডাউন আরও করি। Left right slider. 020 chemical change. Play toggle button. Left right slider. 0 visited link browse more greater.
এখানে ব্রাউজ মোর বলে একটা অপশন আছে, যেখানে গেলে আপনারা বাকি যে টোটাল ১৫টা সম্ভবত পোস্টেড হয়েছে এই মাসে, সেই টোটাল ১৫টা আর্টিকেল আপনারা চাইলে শুনে ফেলতে পারেন। এর প্রভূত বেনিফিট রয়েছে। আমার জন্য একটা অন্য ধরনের বেনিফিট। যেহেতু আপনারা শুনে বুঝতে পারছেন যে যারা পড়ছেন তারা বেশিরভাগই ইংরেজিতে কথা বলতে যথেষ্ট অভ্যস্ত। সুতরাং আমি অন্ততপক্ষে তাদের কাছ থেকে কিছুটা ইংরেজি উচ্চারণের যে স্টাইল সেটা শুনতে পারি, জানতে পারি আরকি। যাই হোক, এই মোটামুটি একটা ছোট্ট প্রজেক্ট এখান থেকে স্টার্টিং হয়েছে। যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে ওরা ভেবেছে, এই বয়সে ভেবেছে এটা accessible করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সায়েন্টিফিক যে দিকগুলো যেগুলো সাধারণত আমরা অডিও আকারে সবসময় পেয়ে উঠি না, সেগুলো আমরা পাচ্ছি। এই মোটামুটি লার্ন উইথ অমৃতার প্রজেক্ট ফায়ারফ্লাই রাদার, এই প্রজেক্টের ব্যাপারে আপনাদেরকে একটুখানি জানানোর প্রয়োজন বোধ করলাম, তাই জানালাম। এরপরে আমরা আমাদের মূল যে টপিক সেখানে চলে যাব। তো ১ম এই আপনাদের জন্য মাইক্রোফোন ওপেনড। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাদের যে আলোচনা হয়েছে ইতিপূর্বে সেই বিষয়ে, তাহলে আপনারা সেটা করতে পারেন। যারা একটু পরে জয়েন করেছেন তারা প্লিজ চ্যাট এরিয়াতে নিজেদের নামটা একটু লিখে দেবেন কোনো একটা সময়, যাতে করে আমি তাদেরকে ট্র্যাক করতে পারি। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন একটু করতে চাইছি। হুম। সেটা হচ্ছে যে আগের ক্লাসে যেটা আলোচনা হয়েছিল তার সেখান থেকেই প্রশ্ন করছি। হুম। সেটা হচ্ছে যে আমরা সাধারণত জানি যে আমাদের রাউটারে যে রাউটার আমরা ইউজ করি বা যে ব্রডব্যান্ড আমরা ইউজ করি তার একটা আইপি অ্যাড্রেস থাকে। তো এটা ছাড়াও আমাদের কম্পিউটারের কি আলাদা কোনো আইপি অ্যাড্রেস থাকে? তুমি আগের ক্লাসে বলছিলে যে কম্পিউটারের আইপি অ্যাড্রেস, যদি আমার বুঝতে খুব একটা ভুল না হয়, আহ, তো সম্ভবত এটাই বলতে চাইছিলে। তো হ্যাঁ। সেটা বাদ দিয়েও কি আমাদের কম্পিউটারের কোনো একটা আইপি অ্যাড্রেস থাকে? এটা একটা প্রশ্ন। হুম। আর যে বিষয়টা হচ্ছে যে ধরা যাক আমি যে ব্রডব্যান্ড ইউজ করছি সেটা আমি ওয়াইফাই রাউটার দিয়ে কানেক্ট করেছি, এই কারণে আমার আইপি অ্যাড্রেসটা জানা নেই কোনো কারণে। এবার সেটা যখন আমি ল্যান দিয়ে কানেক্ট করতে চাইছি তখন তো আমার আইপি অ্যাড্রেসের দরকার হয়। তো সেইটা কি জানার কোনো উপায় আছে? সেটা কিভাবে জানা যেতে পারে? আরেকটা বিষয় যেটা বলেছিল আগের ক্লাসে, যে ডোমেন সার্ভার, আমরা ডিএনএস সার্ভার চেঞ্জ করে ইন্টারনেটের স্পিড কিছুটা বাড়াতে পারি। তাই স্পিডটা মানে ডিএনএস সার্ভারটা কিভাবে চেঞ্জ করবো, প্রসিডিউরটা কি, এটা যদি একটু বলো। আচ্ছা, বেশ। আচ্ছা, ১ম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের রাউটারের তো একটা আইপি অ্যাড্রেস থাকছেই। তার সাথে আমাদের কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে। আমরা যখনই কোনো কোয়েরি পাঠাচ্ছি, অর্থাৎ কেউ বোধহয় কিছু বলতে চাইছেন, কিন্তু নেটওয়ার্কের কারণে সাউন্ডটা পুরো কেটে যাচ্ছে। তো আমি বলব যে আপনি আবার চেষ্টা করবেন একটু পরে। আমি আগে অ্যান্সার গুলো দিয়ে নিই। কারণ আমি একসঙ্গে অনেক কিছু মনে রাখতে পারি না। তো হ্যাঁ, ১ম প্রশ্ন হচ্ছে হ্যাঁ, কম্পিউটারের নিজস্ব একটা আইপি অ্যাড্রেস রয়েছে। আমরা যখনই কোনো কোয়েরি পাঠাচ্ছি, কোয়েরি মিনস এনিথিং। আমরা কোনো ওয়েবসাইট ওপেন করছি, আমরা আমাদের মেইল ক্লায়েন্টের মাধ্যমে মেইল চেক করছি, কি আমার কম্পিউটারে কোনো অ্যাপ আপডেট হচ্ছে, তখন কিন্তু আমার আইডেন্টিটি হিসেবে সবসময় আমার আইপি অ্যাড্রেসটা সেখানে যাচ্ছে। রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকে, যেটা আমার রাউটার তার যে সিনিয়র রয়েছে, অর্থাৎ সেই রাউটারটা যার সাথে কানেক্টেড, আমরা ক্রমশ ওই জায়গাতে যাব, তার সাথে কমিউনিকেট করে, তার একটা আইপি অ্যাড্রেস রয়েছে। রাউটারের সাথে কম্পিউটারের যে কানেকশন, সেটার জন্য ম্যাক অ্যাড্রেস রয়েছে। আমরা আস্তে, আস্তে আলোচনায় ঢুকবো। আমি জাস্ট টাচ করে যাচ্ছি বিষয়গুলোতে। সুতরাং মানে মোদ্দা কথা হলো হ্যাঁ, আমাদের কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস থাকে এবং আমি বোধহয় একটা ওয়েবসাইটের কথাও বলেছিলাম। সেই ওয়েবসাইটে গেলে বা আরো নিজের আইপি অ্যাড্রেস চেক করার অনেক উপায় আছে। কমান্ড প্রম্পটের মাধ্যমে ipconfig স্পেস /all এরকম লিখলেও আমার টোটাল আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ইত্যাদি আমরা জানতে পারি। আমরা পরে এগুলো করেও দেখাবো আস্তে, আস্তে। তো এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে যে বিশেষ করে আমরা বেশিরভাগই আমার বিষয় যে আমরা কেবল ব্রডব্যান্ড ব্যবহার করি। যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন, যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের বিষয় আলাদা। যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন বেশিরভাগই কেবল ব্রডব্যান্ড ব্যবহার করেন। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের যে ওয়াইফাই রাউটার রয়েছে সেখানে কনফিগার করে নিই, বা নিজেরা করি বা ওরা করে দেয় এসে। তো সেই ক্ষেত্রে আমার জন্য একটা ইউনিক আইপি অ্যাড্রেস রয়েছে এবং সেটাই আমার আইডেন্টিটি এক প্রকার। মানে সাপোজ আমি উইশনেট কোম্পানির আ আমার যে আইএসপি আরকি উইশনেট, তাদের ইন্টারনেট ব্যবহার করি। তো আমার আশেপাশে বা যেকোনো যারা উইশনেট ব্যবহার করেন তাদের সাথে আমার বাকি সমস্ত যা প্যারামিটারস রয়েছে সব সেম, এক্সেপ্ট
আমি একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করছি। তো এই আইপি অ্যাড্রেসটা এখন আমাকে যদি কোনো কারণে কম্পিউটারে কনফিগার করতে হয় এবং আমি যদি আমার আইপি অ্যাড্রেসটা না জানি কোনো কারণে, তাহলে যেটা আমি করতে পারি, আমার রাউটারটা যেহেতু আমি অ্যাক্সেস করতে পারছি, রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে, সেই অ্যাডমিন প্যানেলে গিয়ে তার যে সেটিংস, সেই সেটিংসে যদি আমি যাই, সেটআপ যেটা রয়েছে, এবার এটা রাউটার টু রাউটার ভ্যারি করে। সাধারণত TP-Link বা ইত্যাদিতে কুইক সেটআপ বা সেটআপ ইত্যাদি থাকে। সেখানে গেলে যেখান থেকে আমি আমার প্রি এক্স এ যে সেটআপটা রয়েছে, যেটা আমি অলরেডি করেছি আমি বা আমার সার্ভিস প্রোভাইডার কেউ আমাকে করে দিয়েছেন, সেটা আমি দেখতেও পারি, চেঞ্জও করতে পারি। তো সেইখান থেকে আমি আমার কিন্তু যে স্ট্যাটিক আইপিটা রয়েছে, সেই আইপিটা দেখে নিতে পারি। দেখে আমি লিখে রাখলাম। তো শুধু আইপি বলে নয়, টোটাল যে প্যারামিটার গুলো দরকার হয়, আইপি, সাবনেট মাস্ক ইত্যাদি, ইত্যাদি, সেই সমস্ত কিছু আমরা ওখান থেকে দেখে নিতে পারি এবং প্রয়োজন হলে সেটাকে লিখে রাখতে পারি। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আমরা এই যেখান থেকে আমি বললাম রাউটারের সেটিংস থেকে যেখান থেকে আমি বলছি, আ আমাদের যে আইপি দেখে নেওয়ার কথা যেটা বলছি, ঠিক সেই জায়গা থেকেও আমরা আমাদের ডিএনএসটা চেঞ্জ করতে পারি। ওখানে ২ খানা ডিএনএস থাকে। একটা প্রাইমারি ডিএনএস, একটা সেকেন্ডারি ডিএনএস। তো আমরা যদি প্রাইমারি ডিএনএসটা চেঞ্জ করে সাপোজ Google এর যেটা আছে 8.8.8.8 বা আরো একটা আছে খুব ভালো 1.1.1.1, এই ডিএনএস গুলো যদি ব্যবহার করি, আমি দেখেছি আমাদের উইশনেট যে ডিএনএসটা প্রোভাইড করে তার থেকে Google এরটা লিটল ফাস্টার। ঠিক আছে? তাহলে আমরা একটু বেটার রেজাল্ট পাবো। বাকি যে প্যারামিটারস গুলো রয়েছে সেগুলো আমাদের চেঞ্জ করলে গল্প আছে। মানে আইপি চেঞ্জ করে তো কাজই করবে না। সাবনেট মাস্ক বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করলেও সমস্যা হবে। কিন্তু ডিএনএসটা চেঞ্জ করে আমি যদি প্রপার ডিএনএস ব্যবহার করি তাহলে ইউজুয়ালি খুব একটা প্রবলেম হয় না। তো আমরা সেখান থেকে করে নিতে পারি। আর যদি ইন কেস আমার রাউটার না থাকে, আমি ডিরেক্টলি কম্পিউটারের সাথে কানেক্টেড থাকি, তাহলে কম্পিউটারে যেখান থেকে আমরা নেটওয়ার্ক কানেকশনের শর্টকাট হচ্ছে NCPA.cpl, আমি যদি খুব ভুল না বলি। রানে গিয়ে যদি আমি টাইপ করি তাহলে আমার নেটওয়ার্ক যে উইজার্ডটা সেটা ওপেন হবে। সেখান থেকে আমি আমার টোটাল জিনিসটাকে কনফিগার করতে পারি। আমার রাউটার আমার আইএসপি যে আমাকে ডেটাগুলো দিয়েছে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, প্রাইমারি গেটওয়েজ ইত্যাদি, ইত্যাদি যে প্যারামিটারস গুলো রয়েছে সেগুলো কনফিগার করতে পারি এবং সেখানে আমার আইএসপি যে প্রাইমারি ডিএনএসটা আমাকে দিয়েছে, সেইটা না ব্যবহার করে আমি Google বা এই যে বললাম 1.1.1.1 বা আরো হয়তো অনেক আছে, হয়তো নয় নিশ্চয়ই আছে, সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। ওখান থেকে সেটআপ করে নিতে পারি। ঠিক আছে? আর যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আরেকবার মনে করিয়ে দিই, যারা পরে এসছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো সময় চ্যাট এরিয়াতে নিজেদের নামটা লিখে দেবেন। আচ্ছা, আচ্ছা, Redmi 9 Pro Max থেকে কেউ আছেন? তার অডিওটা আনমিউট করা রয়েছে। হ্যাঁ? একটু যদি হ্যাঁ, প্লিজ প্রদীপ দা, মিউট আমি করে আমি দেন। এইমাত্র যুক্ত হয়েছি, মনোজ। হ্যাঁ, মনোজ, যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ, বলো, এইমাত্র নাহলে যুক্ত একটু হলাম। নাহলে একটু প্লিজ অডিওটা হ্যাঁ, মিউট করে দাও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, করে দিচ্ছি। আমি এইমাত্র যুক্ত হলাম। করে দিচ্ছি। হ্যাঁ, দাদা, শাহিন আলম বলছি। একটা হ্যাঁ। প্রশ্ন হচ্ছে যে রাউটারে আমরা অনেক সময় আমাদের ডিভাইস গুলোকে ব্লক করে দিতে পারি। এইটা হুম। কিভাবে করা যায় যদি এ ব্যাপারে একটু বলতেন? আচ্ছা, এই বিষয়ে আমি ডিটেইলসে আলোচনা করব। আমাদের টপিকের মধ্যেই সেটা আছে। আজকে পুরোপুরি করতে পারবো কিনা জানি না। তবে আমি আপনাকে জাস্ট ইন আ নাটশেল বলে দিচ্ছি যে আমরা এটা করতে পারি MAC ফিল্টারিং এর মাধ্যমে। আমাদের ডিভাইস যখন আ সাপোজ আমরা একটু আগে আলোচনা করেছিলাম বা আগের দিন আলোচনা করেছি যে কম্পিউটারে মানে www তে অর্থাৎ ইন্টারনেটের দুনিয়ায় আমার আইডেন্টিটি, আমার কম্পিউটার বা আমার মোবাইলের আইডেন্টিটি হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। যেটা আ আমি চাইলে প্রয়োজন হলে চেঞ্জও করা যায় আইপি অ্যাড্রেসটা। আচ্ছা, MAC অ্যাড্রেসটা হচ্ছে আমার কম্পিউটারের সাথে আমার মোডেম বা রাউটারের কানেক্টিভিটি, অর্থাৎ আমার আইডেন্টিটি। এই MAC অ্যাড্রেসটা অ্যাসাইন করে আমার হার্ডওয়্যার, মানে আমার যে LAN পোর্ট আছে
আমার যে মাদারবোর্ডের সাথে যে ল্যানের যে সিস্টেম লাগানো আছে, সেই সিস্টেমের সাথে MAC অ্যাড্রেসটা দেওয়া থাকে। এবার MAC ক্লোন করা যায়, তার কিছু অপশন আছে আলাদা, সেটা অন্য কারণে যদি প্রয়োজন হয়। কিন্তু বাই ডিফল্ট MAC অ্যাড্রেসটা ওই আমার যে ইন্টারনেট সার্কিট আমি যদি বলি, আ না এটা obviously অফিসিয়াল টার্ম নয়। তো সেই সেই সার্কিটের সাথে আমার MAC অ্যাড্রেসটা বাই ডিফল্ট অ্যাসাইন করা থাকে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে যখন আমি পাই তখন। তো এবারে আমি যখন আমার মোবাইলের নাম Redmi Note 5 হতে পারে, X হতে পারে, Y হতে পারে, iPhone হতে পারে, যা খুশি হতে পারে। That doesn't matter to the router. রাউটারের কাছে কি ম্যাটার? সেটা হচ্ছে আমার মোবাইলের MAC অ্যাড্রেস কি আছে? মোবাইল বা পিসি, ল্যাপটপ যাই হোক না কেন, MAC অ্যাড্রেস কি আছে? তো ইউজুয়ালি বেশিরভাগ রাউটারে যেটা থাকে, সেটা হচ্ছে যে এই MAC ফিল্টারিং এর একটা অপশন থাকে। এই অপশনটা আবার দুভাগে বিভক্ত থাকে। আমি পরে ডিটেইলসে বলব। একটা ব্ল্যাক লিস্ট আর একটা হোয়াইট লিস্ট। মানে হয় আমি বলছি যে X বা Y বা Z কে আমি ব্লক করব, বাকি সবাই আনব্লকড থাকবে। এটা একটা মেথড হতে পারে, অথবা আমি বললাম আমি ABCDEFG কে অ্যালাও করব, বাকি সবাই ব্লকড থাকবেন। আ তো এই মেথডগুলো রয়েছে। এগুলো নিয়ে আমি খুব ডিটেইলসে বলছি না, কারণ সেটা সাইকেলটা নষ্ট হবে। কারণ এই বিষয়ে আমাদের ডিটেইলসে আলোচনা রয়েছে। সেই কারণে আমি আর ডিটেইলসে বললাম না। Mute. Currently unmuted. আচ্ছা দাদা, আমি সায়েম কথা বলছিলাম। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে Sajjan asked her. আইপি অ্যাড্রেস আর হচ্ছে আমাদের ফোনে যে আইএমই থাকে, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটটা আসলে কি, মানে একটু বলতেন? আচ্ছা, IMEI যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যে নরমাল মোবাইল নেটওয়ার্কে কানেক্টেড, মানে যে নেটওয়ার্ক ব্যবহার করে আমরা ফোন করি, নরমাল ফোন কল করি, ওটা হচ্ছে তার আইডেন্টিটি। ঠিক আছে? আ কিন্তু আমরা যখন ওয়েবটা ব্যবহার করছি, তখন আমার আইডেন্টিটি হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবার মোবাইল থেকে ওয়েব যখন অ্যাক্সেস করি, কখনো তারা IMEI নাম্বারটাকেও ট্র্যাক করে। বাট এটা করা উচিত নয় রাদার। বাট আমি যখন ইন্টারনেট পরিষেবাটি ব্যবহার করছি, তখন আমার আইডেন্টিটি হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আর আমি যখন মোবাইল সার্ভিস ব্যবহার করছি, কল, SMS ইত্যাদি, তখন আমার আইডেন্টিটি হচ্ছে আমার IMEI নাম্বার। আচ্ছা, মানে দাদা তাহলে আমার আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে সাপোজ ধরুন আমি ব্রডব্যান্ড কানেকশন যদি মানে রাউটার কানেকশন যদি ব্যবহার করি, সেক্ষেত্রে তো আমার দুখানা আইপি হচ্ছে, একটা ইন্টারনেট প্রোভাইডার যারা তাদের, এবং আমার কম্পিউটারে নিজস্ব একটা আইপি অ্যাড্রেস থাকছে। তো আমাকে আসলে অ্যাকচুয়ালি মানে টোটালি কেউ যদি ট্র্যাক করতে চায়, তাহলে সেক্ষেত্রে কোন আইপিটা তারা বেশি ফলো করবে? আর মানে এটা একটা বিষয়। আর হচ্ছে এক্ষেত্রে যদি ধরেন আমি মোবাইল ডেটা ইউজ করি, মানে হটস্পট ইউজ করে যদি ইয়ে করি, সেক্ষেত্রে তো মানে আমরা কোন আইপিটা আসলে মুখ্য আর কি? দেখুন, যখন রাউটারের থ্রুতে আপনি কানেক্টেড, তখন এখানে দুটো আইপি অ্যাড্রেসেরই অ্যাকচুয়ালি ব্যবহার রয়েছে। কারণ প্রথম কথা, যখন সাপোজ আপনার রাউটারে ১০ টা কম্পিউটার কানেক্টেড রয়েছে। পাশাপাশি একটা অফিসে ১০ জন বসে আছে। আপনি একটা পার্টিকুলার ওয়েবসাইট ওপেন করলেন facebook.com, আপনার পাশের জন আরেকটা ওয়েবসাইট ওপেন করলেন youtube.com। তো এই কোয়েরি গুলো রাউটারের কাছে যাচ্ছে, সেখানে আপনার আইপি অ্যাড্রেস থেকেই যাচ্ছে। রাউটার সেইগুলোকে রাউট করছে আ আপনার ওয়েবে ইনফরমেশন গুলো পাওয়ার জন্য। তো যার ফলে আপনার মুখ্য, মানে আমি যদি বলি ফর এক্সাম্পল, আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল শায়েম ফর এক্সাম্পল, এবং আপনার বাড়ির নাম্বার হচ্ছে H22। এবার দুটোই আপনার আইডেন্টিটি এক প্রকার। আপনার বাড়ির, মানে কেউ যদি বলেন তাহলে বলবেন যে H22 যে বাড়িতে আছো, ওই বাড়ির অমুকের সাথে দেখা করো। আব্দুল আল সায়েমের সাথে দেখা করো। সেরকম বিষয়। আপনি হচ্ছেন মুখ্য, অর্থাৎ আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে মুখ্য, কিন্তু সেটা যাচ্ছে থ্রু আপনার বাড়ি, থ্রু আপনার হাউস, যেটা কিনা আপনার রাউটারের আইপি অ্যাড্রেস। হ্যাঁ? আর আমরা যখন মোবাইল হটস্পট ব্যবহার করছি, সেখানে কিন্তু একটু গল্পটা আলাদা। কারণ মোবাইল হটস্পট যখন ব্যবহার করছি, তখন যে কোয়েরিটা যাচ্ছে, আমি আগের দিন বোধহয় বলেছিলাম, সেইটা কিন্তু এক প্রকার আ আপনার মোবাইল হয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কখনো যে মোবাইল, সাপোজ আপনি হচ্ছেন প্রোভাইডার, মানে আপনি হটস্পট দিচ্ছেন আর আমরা ৫ জন হটস্পট নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের আইডেন্টিটি অনেক ক্ষেত্রে যায় না।
সেটা যায় কোয়ারিটা আপনার মোবাইল থেকেই। রাউটেড হয় অনেক সময় আমাদের এখানে, মানে আমাদের মোবাইলে। কিন্তু যারা আপনার মোবাইলের সাথে কানেক্টেড তাদের আইপি অ্যাড্রেস অনেক সময় ওপেন্ড থাকে না। মানে সেটা অনেক সময় আইডেন্টিফাইড হয় না। ঠিক আছে? আর আপনি যখন মোবাইল ডেটা ব্যবহার করছেন, ওয়াইফাই না ব্যবহার করে মোবাইল ডেটা, এবং অবভিয়াসলি আপনি যখন পোর্টেবল হটস্পট ব্যবহার করছেন, মোস্ট প্রবাবলি আপনি মোবাইল ডেটাই ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে আইএসপি সে হচ্ছে আপনার মোবাইলের যিনি প্রোভাইডার, মানে গ্রামীণফোন বা এয়ারটেল যাই হোক তিনি। ঠিক আছে? সুতরাং তার থ্রুতে ওটা যাচ্ছে। সুতরাং যদি সাপোজ আপনি একটা কোনো গর্হিত অপরাধ করেছেন, আপনাকে যখন ট্র্যাক করা হবে, ১ম এ ট্র্যাক করা হবে আপনার যে মোবাইল কোম্পানি তাকে। যে দেখো তো এই তোমার এই নেটওয়ার্ক থেকে একটা কোয়েরি গেছে বা একটা থ্রেড গেছে, ফর এক্সাম্পল থ্রেড গেছে। তো তখন আপনার কোম্পানি ঘেঁটে দেখবে যে এই থ্রেডটা কোন আইপি থেকে গেছে। তখন আপনার মোবাইলটাকে আইডেন্টিফাই করা হবে। এইভাবে করে যায়, একটা চেইন সিস্টেমে যায় বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কিছু জিজ্ঞাসা? ওকে, এবার আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমি ছোট থেকে বড়তে আসছি, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে, মানে আমাদের ঘর থেকে শুরু করছি, তারপর বৃহৎ ঘরে যাব, রাস্তায় নামবো, তারপরে রাজ্য ঘুরবো, তারপর দেশ ঘুরবো, এরকম ভাবে যাব। তো ইন্টারনেট কথাটা শুনলেই প্রথমে দুটো জিনিসের কথা আমাদের মাথায় আসে। একটা তো আপনারা প্রায় বলে থাকেন, সেটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড। তবে ওয়াইফাইটা তো পরে এসছে। তার আগে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, সেটাকে ইন্টারনেটে কানেক্ট করি একটি কেবলের মাধ্যমে। যে কেবলটাকে আমরা ল্যান কেবল বলি। অনেক সময় আমরা RJ45 কেবল বলি, কিন্তু অ্যাকচুয়ালি কেবলটার নাম RJ45 নয়। যে কানেক্টরটা আমরা ব্যবহার করি সেই কানেক্টরটার নাম হচ্ছে RJ45। আপনাদের প্রত্যেকের ডেস্কটপ এবং ল্যাপটপেই একটা RJ45 পোর্টের একটা RJ45 কানেক্টরের পোর্ট রয়েছে। আপনারা দেখবেন একটু ৪ কোনা মতন পোর্ট থাকে। আ একটা দিকে একটু কাটা মতন থাকে। RJ45 যে কানেক্টরটা আছে সেটা ওরকম ৪ কোনা এবং একটা দিকে একটা লকিং ট্যাব থাকে। আপনারা যখন ওটাকে, ওই লকিং ট্যাবটাকে যে দিক থেকে কাটা দিকটা আছে আমি বললাম সকেটের, সেই দিকে মুখ করে আপনার আস্তে করে প্রেস করলে একটা টাক করে আওয়াজ হবে এবং ওটা লক হয়ে যাবে। আপনি যখন বের করতে চাইছেন নরমালি ওটা যদি আমি পুল করি, টেনে নিই, তাহলে কিন্তু বেরোবে না। ওই যে ক্লিপ মতন যেটা রয়েছে, একটা ট্যাব রয়েছে লকিং ট্যাব, ওটাকে প্রেস করে আমি আস্তে করে যদি এটাকে পুল আপ করি তাহলে কেবলটা ডিসকানেক্টেড হবে। তো এই কেবলটাকে বলা হচ্ছে ল্যান কেবল, LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং এই কানেক্টরটাকে বলা হচ্ছে RJ45 কানেক্টর। এই ল্যান কেবলের মাধ্যমে আমার কম্পিউটার কানেক্টেড থাকে। কার সাথে কানেক্টেড থাকে সেটাতে আসছি। মানে একদিকটা আমার কম্পিউটারে ল্যাপটপ, ডেস্কটপ যাই হোক না কেন সেদিকটাতে কানেক্টেড রইল। আর একদিকটা যেটা আরেকটা মাথা, অর্থাৎ আমার কম্পিউটারটা কানেক্টেড হবে বিভিন্ন ডিভাইসের সাথে হতে পারে। এবার এখানে কতগুলো জিনিস আপনারা অলরেডি শুনেছেন, নাম আপনারা শুনেছেন। একটা তো মোডেম, আপনারা অনেকেই জানেন, শুনেছেন। রাউটার প্রত্যেকেই জানেন। মোডেম, রাউটার, এছাড়াও সুইচ আপনারা হয়তো সচরাচর শোনেননি। মানে সুইচ শুনেছেন, সে তো লাইটের সুইচ হয়, ফ্যানের সুইচ হয়, সবকিছুই তো সুইচ। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে সুইচটা কি? তারপরে হাব, এই সমস্ত জিনিসপত্রগুলো কোনোটাতে না কোনোটাতে কানেক্টেড হয়। এরা কে, কি করে, এদেরকে খায় না মাথায় দেয়, সে বিষয়ে আমি আলোচনাতে আসবো আস্তে, আস্তে। রাইট। তো এই কেবলগুলোর কিছু আপগ্রেডেশন হয়েছে। আমরা যখন ইউএসবি নিয়ে আলোচনা করেছিলাম গত ওয়ার্কশপে, আপনাদের মনে আছে আমি বলেছিলাম ইউএসবির আস্তে, আস্তে আপগ্রেডেশন চলছে। সেরকম এই কেবলগুলোরও আপগ্রেডেশন চলছে। এই যে ডিফারেন্ট ভার্সন, মানে আমরা যখন ইউএসবির ক্ষেত্রে বলেছি USB 1, 2, 3, 3.1, 3.0 ইত্যাদি, ইত্যাদি। এই ক্ষেত্রে বলা হয় Cat 5, Cat 6, Cat 7, Cat 8 এরকম এদের নাম হয়। Cat CAT, এই CAT, ক্যাট মানে কিন্তু বেড়াল নয়।
এই ক্যাট হচ্ছে ক্যাটাগরির শর্ট ফর্ম, অর্থাৎ ক্যাটাগরি 5, ক্যাটাগরি 3ও ছিল একসময়। নিশ্চয়ই তার নিচেও থাকতে পারে, আমি জানি না। সেই সময় আমি এট লিস্ট জন্মাইনি। তো আমরা নরমালি যেগুলো ব্যবহার করেছি বা করতে দেখেছি সেটা অ্যাকচুয়ালি শুরু হয় ক্যাট 5 থেকে, বাট বেটার টু সে ক্যাট 5e। আমি আসছি এই বিষয়ে। এবারে এই যে ডিফারেন্ট আপগ্রেডেশন গুলো হচ্ছে, আমি আগে কেবলটা নিয়ে একটু আলোচনা করি। কারণ খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা। আপগ্রেডেশন গুলো হচ্ছে, সেখানে আমরা কি বেনিফিট পাচ্ছি, কিভাবে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমি ক্যাট 5 নিয়ে আগে আলোচনা করি। RJ45 যে কানেক্টর, যেটা আমরা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে কানেক্ট করছি ইন্টারনেট পাওয়ার জন্য উইথআউট ওয়াইফাই, আমি বলছি। ওয়াইফাই তো একটা ডিফারেন্ট টেকনোলজি, সেটা নিয়ে কথা বলছি না এখন। হয়তো আজকে নাও বলতে পারি। এই ক্যাট 5 বা এই যে ল্যান কেবল, এর ভেতরে এই যে কানেক্টরটা আছে RJ45, তার ভেতরে 8 খানা পিন থাকে। মানে 8 খানা কানেকশন, বা আমি যদি বলি 8 খানা তার কানেক্টেড থাকে পরস্পর। ঠিক আছে? এবার ক্যাট 5 প্রথমে বেরিয়েছিল, মানে তার আগে আরো বেরিয়েছিল। আমি জাস্ট ক্যাট 5 থেকে শুরু করছি আমাদের জেনারেশনটা। এর যে স্পিড ছিল সেটা ছিল 10 থেকে, মানে ম্যাক্সিমাম স্পিডের কথা বলছি। এর ক্ষমতা 10 থেকে 100 এমবিপিএস এর ক্ষমতা ছিল। অবভিয়াসলি যেই সময় ক্যাট 5 বেরিয়েছিল সেই সময় গোনাগুনতি লোক হয়তো 10 এমবিপিএস স্পিড পেত। কারণ তখন তো কেবিতে মাপা হতো সবকিছু। বাট এর ক্ষমতা ছিল। এখন একটা জিনিস কিন্তু আপনারা ভুলবেন না, বা মিসকনসেপশন আপনাদের থাকবে না নিশ্চয়ই। সেটা হচ্ছে যে এই যে আমি বলছি 100 এমবিপিএস, আপনারা হয়তো অনেকেই আছেন এখানে, বা বেশিরভাগ বললে ভুল বলব না, যারা এর 50% স্পিডও পান না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, মানে আমাদের কনটেক্সটে শুধু আমরা বলে তো নয়, রিসেন্টলি নয় ইন্ডিয়াতে কিছুটা বিপ্লব হয়েছে ইন্টারনেটের জগতে, বাট এর আগে পর্যন্ত এত স্পিড তো লোকে পেত না। তাহলে হঠাৎ করে এত আপগ্রেডেশন এর কি দরকার? এমনকি ইন্ডিয়া বলছে, ইন্ডিয়া নয়, ওয়েস্টার্ন কান্ট্রিতেও লোকজন এত স্পিড পেত না, বা এখনো অনেকে পায় না। তাহলে এই আপগ্রেডেশন মানে আমি 100 এমবিপিএস এর কেবল কিনে কি করব? সেটারই তো আমার কোনো প্রয়োজন নেই। তারপরে তো আবার ক্যাট 6 আসছে, তার মানে সেগুলো নিচ্ছে আরো পাওয়ারফুল। কথা হচ্ছে যে এই যে কেবলগুলো আছে, ক্যাট কেবল বা ল্যান কেবল, ক্যাট কেবল নয়, ল্যান কেবল। এই ল্যান কেবলের মাধ্যমে আমরা যে শুধু ইন্টারনেট ব্যবহার করছি তা কিন্তু নয়। ইন্ট্রানেট যেটা রয়েছে, বা আমাদের যেটা প্রাইভেট নেটওয়ার্কিং যেটা রয়েছে, যেটা আগের দিন বলছিলাম, সেই কারণেও কিন্তু, মানে সেই কাজেও কিন্তু আমরা ক্যাট 5 বা এই ল্যান কেবল ব্যবহার করি। মানে আমার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা ট্রান্সফার, বা আমার একটা 10 টা কম্পিউটার রয়েছে, তারা পরস্পর কানেক্টেড একটি সার্ভারের সাথে। এই যে ইন্ট্রা কানেকশন যেগুলো হচ্ছে, সেইখানেও কিন্তু ক্যাট কেবলের গুরুত্ব রয়েছে। মানে সেগুলো তো ক্যাট কেবলের মাধ্যমেই হচ্ছে। সুতরাং আমি আমার ব্রডব্যান্ড বা আমার যে ইন্টারনেটের স্পিড 500 কেবি হোক সেটা, বা 500 এমবি হোক, সেটা যে সবসময় ম্যাটার করে তা নয়। কারণ এই ল্যান কেবলগুলো শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যবহৃত হয় না। হুম? তো ক্যাট 5 এ এই প্রবলেমটা, এই লিমিটেশনস বলতে তখন তো লিমিটেশনস না, তখন এটাই অনেক। মোটামুটি 10 এমবি থেকে 100 এমবিপিএস পর্যন্ত স্পিড ছিল, এবং এটা 100 মিটার পর্যন্ত। অর্থাৎ 100 মিটার লম্বা একটা কেবল যদি আমি ব্যবহার করি, তাহলে মোটের উপরে আমি স্পিডটা পাবো। তারপরে যদি আরো বাড়াতে থাকি, তাহলে স্পিডটা ড্রপ করতে থাকবে। রাইট? এরপরে ক্যাট 5e এলো। সম্ভবত ই ফর এনহ্যান্সড, রাইট, ক্যাট 5 এনহ্যান্সড। সেখানে যেটা চেঞ্জেসটা এলো, একটা চেঞ্জেস হচ্ছে এর যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 100 থেকে 250 মেগাহার্টজ। এর স্পিড হচ্ছে 1 জিবিপিএস, এবং এর ডিসটেন্স হচ্ছে, মানে 1 জিবিপিএস আপ টু 100 মিটার্স, জাস্ট লাইক ক্যাট 5। তার মানে এখানে ইমপ্রুভমেন্টটা কি দাঁড়ালো? মেইন ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে, আগে ছিল 100 এমবিপিএস, সেটা গিয়ে দাঁড়ালো 1 জিবিপিএস, তার ক্ষমতা গিয়ে দাঁড়ালো। তো এবারে মজা হচ্ছে বা প্রবলেম হচ্ছে, এই যে আমি বলছি যে একটা কেবল, তার ভেতরে 8 খানা তার রয়েছে, ইন্ডিভিজুয়াল 8 খানা পিন রয়েছে, তার মানে নিশ্চয়ই 8 খানা অন্তত তার থাকা উচিত রাদার। যেরকম আমরা বলেছিলাম ইউএসবি 1 এ 4 খানা, ইউএসবি 2 তে 5 খানা, ইউএসবি 3 তে 9 খানা তার ছিল একটি কেবলের ভেতরে। তো
এই যে তার আমি যদি ৮ খানা ধরে চলি, ৮ খানা ইন্ডিভিজুয়াল তার ওয়্যার রয়েছে এই কেবলটার মধ্যে। এদের মধ্যে একটা সমস্যা হয়। সেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ক্রস টক। অর্থাৎ এদের ভেতর দিয়ে যে ডেটাটা যাচ্ছে, তাদের পারস্পরিক যেহেতু এটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড, কারণ এটা ইলেকট্রনিক ডেটা যাচ্ছে। আপনারা দেখবেন যে সাপোজ আপনার কাছে একটা মোবাইল রয়েছে, আপনি মোবাইলে কথা বলছেন কারো সাথে, WhatsApp এ নয়, ফোনে কথা বলছেন। এই ফোনে কথা বলতে থাকা অবস্থায় যদি আপনি কোনো রেডিও বা টিভি বা ইত্যাদির সামনে যান, দেখবেন আর ক্যাঁক, 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 ক্যাঁক করে আওয়াজ করবে। খটখট, খটখট, খট করে আওয়াজ করছে। তার মানে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে যেটা ওই অ্যা অ্যা টিভির সাথে বা রেডিওর সাথে যেটাই হোক তার সাথে একটা ক্ল্যাশ হচ্ছে, তার জন্য এই সাউন্ডটা বেরোচ্ছে। এবার এখানে ৮ খানা তারা পাশাপাশি একটা গোল তারের ভেতর দিয়ে যাচ্ছে, গোল বা চ্যাপ্টা তারের ভেতর দিয়ে যাচ্ছে। তার ভেতরে ৮ খানা তার। যার ফলে এদের মধ্যে পরস্পরের একটা যুদ্ধ চলে। মানে চলা উচিত বা চলতো সেই সময়। এখনো চলে যদি আপনি Cat 5 ব্যবহার করবেন তাহলে। কারণ এর ভেতরে যে বুঝতেই পারছেন, আপনারা যদি দেখে থাকেন একটা Cat 5 কেবল খুব কিন্তু মোটা হয় না। মানে আম আ যে টেলিফোনের যে তারগুলো আপনারা দেখেছেন অনেক সময়, তার থেকে সামান্য একটু মোটা হয়। ঠিক আছে? তো খুব একটা মোটা হয় না এবং ওইটুকু কেবলের মধ্যে মানে ওই সরু একটি কেবলের মধ্যে ৮ খানা তার। তো তাদের পরস্পরের মধ্যে একটা ক্রস টকিং হতো। যতই ক্রস টকিং হবে তত কিন্তু আপনার স্পিডটা ড্রপ করতে থাকবে এবং ফ্লাকচুয়েট করবে, সবথেকে বড় কথা। আপ ডাউন করবে। ঠিক আছে? তো এইবার আপগ্রেডেশন গুলো হচ্ছে, আপনারা এরপর যখন Cat 6 নিয়ে কথা বলব তখন আরো বুঝতে পারবেন। আপগ্রেডেশন এর অনেকগুলো লক্ষ্যর মধ্যে একটা প্রধান লক্ষ্য হচ্ছে যে এই ক্রস টকিং থেকে রেহাই দেওয়া। এবার কি করে রেহাইটা দেওয়া যায়? যত আপগ্রেডেশন হচ্ছে তত আমরা দেখছি যে এই যে ইন্ডিভিজুয়াল কেবলগুলো রয়েছে, তারগুলো রয়েছে ৮ খানার কথা বলছি। এদেরকে আরো কভারিং করা হচ্ছে। অর্থাৎ এদের ওপরে এদের সঙ্গে আগে কি হতো, একটা নরমাল সাপোজ তার, আপনারা মোটামুটি যারা তার দেখেছেন জানেন, তার ভেতরে হয়তো কপার, তামা কিছু থাকে। ঠিক আছে? তো তখন কি হচ্ছে, ওই তারের উপরে আরো চাদর পরানো হচ্ছে। কখনো সেটা কপারের, কখনো সেটা ব্রেড মানে সেই কাপড় জাতীয়। হ্যাঁ, আমি আসছি এই সমস্ত বিষয়। অর্থাৎ এরকম বিভিন্ন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে, সেগুলোর একটা মূল লক্ষ্য হচ্ছে এই ক্যাটেগরি আপগ্রেডেশন এর। সেটা হচ্ছে যে যাতে ক্রস টকটাকে আরো কমিয়ে ফেলা যায়। তাহলে ইন্টারফিয়ারেন্সটা অনেক কম হবে। তো এরপরে Cat 6 যখন বেরোলো, Cat 6 এ কি হলো? সেখানে অপারেটিং মেগাহার্টজ হচ্ছে 250 to 500, স্পিড হচ্ছে 10 Gbps। ঠিক আছে? 10 Gbps স্পিড এবং এর মানে যে ডিসট্যান্স সেটাও হচ্ছে 100 মিটারস। কিন্তু এখানে একটা গল্প আছে। তার মানে কি পেলাম? আগে দেখিনি। আগে Cat 5e তে আমরা পেয়েছিলাম হচ্ছে 1 Gbps, সেটা Cat 6 এ গিয়ে আমরা পাচ্ছি 10 Gbps। ১০ গুণ বেড়ে গেছে স্পিড। কিন্তু গল্প হচ্ছে এর ডিসট্যান্স কি? ডিসট্যান্স হচ্ছে ১০০ মিটার। কিন্তু যখনই মোটামুটি এই যে 10 Gbps স্পিডটা পাচ্ছি 37 to 55 মিটারস এর মধ্যে, মানে আপ টু 55 মিটারস আমি যদি বলি, আমরা এই 10 Gbps পাচ্ছি। যখনই সেখান থেকে বেড়ে যাচ্ছে, তখন আস্তে, আস্তে স্পিডটা কমতে থাকছে। মানে খুব ড্রাস্টিক চেঞ্জেস নয়। কিন্তু হয়তো 9.5 জিবি, 9 জিবি এরকম করে কমতে থাকছে। হ্যাঁ, ১০০ মিটার পর্যন্ত যথেষ্ট স্পিড দেবে। সেটা কত কমে কত দাঁড়াবে আমি জানি না। গুগলে সার্চ করে দেখতে হবে। বাট দেবে, ও মোটামুটি দেবে, কম দেবে না। বাট যেটা একদম পুরোপুরি 10 Gbps স্পিড যেটা, সেটা 37 to 55 মিটারস এর মধ্যে মেজার করা হয়েছে যে এই লেংথ এর যদি কেবল হয়, তাহলে আমরা 10 Gbps স্পিডটা পাবো। তারপরে আস্তে, আস্তে সেটা কমতে থাকবে। এবারে তারপরে আরেকটা বেরোলো, সেটা হচ্ছে Cat 6a, A ফর অগমেন্টেড। এই Cat 6a টা কি? ইটস জাস্ট লাইক Cat 6, কিন্তু Cat 6 এ যে প্রবলেমটা আমি বললাম যে 10 Gbps কিন্তু মোটামুটি আপ টু 55 মিটারস, সেই লিমিটেশনটা চলে গেল। লিমিটেশনটা চলে গিয়ে কি হলো? ওরা বলল যে 10 Gbps পর্যন্তই দেবো বাবা এবং 100 মিটারস পর্যন্তই দেবো। তারপরে কমতে থাকবে।
এই Cat6A এই কেবলগুলো এখন সবথেকে বেশি ব্যবহৃত হয়। এখন মুশকিল হচ্ছে আমি আপনাদের বলে রাখি, হ্যাঁ? সেটা হচ্ছে যে আ আপনারা অনেকেই যে ইন্টারনেটগুলো পান, আমাদের ইন্ডিয়ার কথা বলছি, বাংলাদেশের গল্প জানি না। সেখানে আপনাদের কিন্তু অনেক সময় Cat5e কেবল ধরিয়ে দেয়। এবার Cat5 আপনারা অনেকে বলেন না যে আমি স্পিড পাচ্ছি না, সন্ধ্যেবেলায় স্পিড কমে যাচ্ছে। সন্ধ্যেবেলায় স্পিড কমে যাওয়ার অন্য কারণ আছে। সে বিষয়ে আমরা আলোচনা করব। বাট অনেক সময় কস্ট কাটিং এর জন্য ওরা কি করে যে কম দামি Cat5 কেবল দিয়ে দেয়। এট লিস্ট Cat6 যদি দিত বা যদি দেয়, তাহলে আপনারা যে, কারণ আপনার হয়তো প্ল্যান রয়েছে 50 Mbps, আপনি পাচ্ছেন সেটা হয়তো 25 Mbps। তো এই যে ড্রাস্টিক ড্রপটা, সেইটা হতো না। কারণ অনেক ক্ষেত্রেই আপনারা জানেন যে আপনাদের বাড়ি থেকে বা আপনি যেখানে ইন্টারনেট ব্যবহার করছেন সেখান থেকে আপনার প্রোভাইডারের যে হাব, তার ডিসট্যান্স 100 মিটারের থেকে অনেক বেশি। হুম? এই জিনিসগুলো হচ্ছে। এইবারে Cat6 এর 6A এর কথা বললাম। তারপরে কিন্তু আরো আপগ্রেডেশন হলো, সেটা হচ্ছে Cat7। Cat7 এ যেটা মূল একটা আপগ্রেডেশন হলো সেটা হচ্ছে যে ইন্টারনাল শিল্ডিংটা যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল যে ওয়্যারগুলো, সেটা অনেক বেশি, মানে এখানে ব্রেডেড আপনারা জানেন যে অনেক সময় আমরা হেডফোন কিনি না? কিছু হেডফোনের তারগুলো বেশ কাপড় জড়ানো থাকে, দড়ি লাগে। ওরকম। অর্থাৎ ওটা বাইরে থেকে বোঝা যাবে না। মানে বাইরের যে জ্যাকেটটা বলে, ওটাকে বলা হয় জ্যাকেট, যে বাইরের যে মেইন কভারিংটা যেটা, সেটা ওরকম নরমাল পিভিসি জ্যাকেট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ওর ভেতরে যে ইন্ডিভিজুয়াল ওয়্যারগুলো রয়েছে, কেবলগুলো রয়েছে, সেগুলো কপার দিয়ে জড়ানো, তার উপরে আবার ব্রেডেড করা। অর্থাৎ ওই কাপড় দিয়ে জড়ানো। যার ফলে কি হচ্ছে, শিল্ডিং যে ক্যাপাবিলিটা সেটা অনেকটা বাড়ছে এবং ক্রস টকিংটা অনেকটা কমছে। Cat7 এ ক্রস টকিংটা অনেকটা কমে গেছে। এবার Cat7 এর বাই ডিফল্ট এর যে স্পিড সেটা অনেকটা Cat6 এর মতোই। এখানে অপারেটিং মেগাহার্টজ হচ্ছে 600, স্পিড হচ্ছে 10 Gbps, আপ টু 100 মিটারস। কিন্তু এখানে যেটা বলছে যে 50 মিটারস পর্যন্ত আমি 40 Gbps, 40 জিবি পর্যন্ত আমি স্পিড পেতে পারি যদি আমার 50 মিটারস লেংথ হয়। 50 মিটারস বা তার কম। এবং এখানে আরো বলা হচ্ছে যে যদি আমার ডিসট্যান্স 15 মিটার হয়, তাহলে আমি 100 জিবি পর্যন্ত স্পিড অ্যাচিভ করতে পারি Cat7 এ। এবার Cat7 টা এখন মানে বেরিয়েছে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু এখনো তার যে প্রপার ইমপ্লিমেন্টেশনটা সেটা হয়নি। মানে খুব কম জায়গা আছে, খুব হাই হয়তো বিজনেস ইত্যাদি যে প্লেসগুলো রয়েছে সেখানে আমরা Cat7 কেবল দেখতে পাই। নরমালি আমরা Cat7 কেবল দেখতে পাই না। কারণ এর কস্টিংটা স্বাভাবিকভাবেই বেশি। যত এডিশন হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে তত কিন্তু তার কস্টিংটা বাড়ছে। স্বাভাবিকভাবেই, যেহেতু ম্যাটেরিয়াল বেশি লাগছে, কস্টিংটা বাড়ছে। Cat8 আসলে বেরোয়নি এখনো। Cat8 এর উপরে এখন এক্সপেরিমেন্ট চলছে, যেটা কিনা আরো পাওয়ারফুল হবে। আমি তার কি এটলিস্ট অ্যাকচুয়াল প্যারামিটার রয়েছে আমি জানি না। বাট Cat8 নিয়ে কাজ হচ্ছে। এখন চেষ্টা করলে খুঁজে খাজে Cat8 কেবল পাওয়াও যায়। এখন বিষয় হচ্ছে এইগুলো জেনে আমি কি করব? মানে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমার কি লাভ হবে? বা আমি যদি কোনো কেবল কিনি আজকের ডেটে, তাহলে আমি কি কেবল কিনবো? আমরা অনেক সময় দেখেছি যে আমাদের রাউটার থেকে, সাপোজ আমার রাউটার থেকে আমার ডেস্কটপ, সেখানে একটা কেবল আমাকে লাগাতে হয়েছে। কারণ আমি ডেস্কটপের ওয়াইফাই থাকা সত্ত্বেও আমি ওয়াইফাইটা ব্যবহার করি না। আমি ল্যান কেবল দিয়েই ব্যবহার করি। তো আমি কি কেবল কিনেছি? আমি এটলিস্ট Cat6 কেবল কিনবো এটলিস্ট। চেষ্টা করব Cat7 কেনার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে Cat7 কিনে কি করবে? মানে এর মানে মোডেম পর্যন্ত যে কেবল এসছে আমার মোডেম রাউটার পর্যন্ত, সেটা তো Cat7 নয়, সেটা তো অন্য হতে পারে। মানে সেটা তো Cat5 হতে পারে। তাহলে এখানে Cat7 লাগিয়ে কি লাভ? খুব বেশি যে লাভ হবে তা আমি বলতে পারি না। খুব বেশি লাভ নয়। কিন্তু আমার কেনার উদ্দেশ্যটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই। হয়তো অন্য কোনো টেকনিশিয়ানের অন্য কোনো ডিফারেন্ট মতামত থাকতেই পারে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমার ঘরের একটা কোনো জায়গায় রাউটার রয়েছে এবং সেখান থেকে আমি যখন কেবলিং করছি আমার কম্পিউটার, পিসি, ডেস্কটপ পর্যন্ত বা ল্যাপটপ পর্যন্ত যখন কেবল ব্যবহার করছি, সেই কেবলটা যদি একটু ভালো কোয়ালিটির হয় তাহলে আমার নয়েজটা একটু কম হবে। আমরা অনেক সময় দেখব যে উম আ
ডেস্কটপে হয়তো একটা স্পিকার আমার কানেক্ট করা রয়েছে। কোনো কিছু চালাচ্ছি না, জাস্ট অন করা রয়েছে। স্পিকারের ভলিউমটা ফুল করব। ফুল করে একটুখানি কান দিয়ে শুনলে দেখব একটা অদ্ভুত রকমের নয়েজ আসছে। পি, পি, পি খুব আস্তে কিন্তু নয়েজ আসছে। যেটা অনেক সময় ইন্টারনেট কেবলিং এর কারণে হয় বা ওয়াইফাই থেকে অনেক সময় নয়েজটা আসে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমি চেষ্টা করব এট লিস্ট ক্যাট 6 কেবল ব্যবহার করতে এবং আমার অপারেটরকে বলতে যে, "তোমরা বাবা ক্যাট 6 কেবল দাও। যদি আরো ৳200 বেশি নাও তো নাও। ইনস্টলেশন চার্জ কিন্তু ক্যাট 6 কেবলটা এট লিস্ট দাও। ক্যাট 7 দেবে না। ক্যাট 7 এর ওদের ইয়ে নেই। ঠিক আছে? কিন্তু ক্যাট 6 কেবল এট লিস্ট দাও।" আরেকটা গুড নিউজ হচ্ছে যে এরা মানে সাপোজ আমার যে মডেম রয়েছে, কথার কথা বলছি, সেটা হয়তো তার যে কানেকশন রয়েছে না সেটা হয়তো ক্যাট 6 কম্প্যাটেবল না। কথার কথা বলছি। খুবই পুরনো মডেম ধরে নেওয়া যাক। তো সেই ক্ষেত্রে আমি যদি ক্যাট 6 কেবল ব্যবহার করি তাহলে কি হবে? লাভ কিছু হোক বা না হোক কিন্তু ক্ষতি হবে না। কারণ এই প্রত্যেকটা আপগ্রেডেশন যেগুলো হচ্ছে এরা কিন্তু পুরনো প্ল্যাটফর্মকে সাপোর্ট করছে। ঠিক ইউএসবির মতোই অনেকটা। মানে একটা সাপোজ একটা পার্টিকুলার পেন ড্রাইভ যেটা কিনা USB 3 পেন ড্রাইভ। কিন্তু আমরা চাইলে USB 1 এও সেটা কানেক্ট করতে পারি এবং ডেটা ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, আমি USB 3 স্পিডটা পাবো না, কিন্তু আমার কাজটা চলবে। সুতরাং এক্ষেত্রেও মানে আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি আমার কম্পিউটার বা আমার যে ইকুইপমেন্ট সেটা যদি পুরনো হয়, আমার এরকম মনে করার কোনো দরকার নেই যে আমি ক্যাট 6 কেবল কিনলে আমার চলবে না। চলবে। হয়তো বেনিফিটটা পাবো না। কিন্তু এট লিস্ট যেহেতু বিল্ড কোয়ালিটিটা ভালো, আগের থেকে একটু মোটা, ক্যাট 7 তো অনেকটাই মোটা। মানে ক্যাট 7 বেশ শুধু মোটা নয়, বেশ শক্তপোক্ত। হ্যাঁ? তো সেই কারণে কোয়ালিটিটা বেটার পাবো। এই হচ্ছে মোটামুটি কেবলিং এর বিষয় আসা মানে মেইন যে আমরা কেবল নরমালি ইন্টারনেটের জন্য ব্যবহার করি। এবার আমি কয়েকটা কানেক্টরের কথা বলি। একটা কানেক্টর তো বললাম যে RJ45। আচ্ছা, আরেকটা কানেক্টরের RJ45 কোনটা? যে কানেক্টরটা আপনাদের কম্পিউটারে আপনারা ইন্টারনেট ব্যবহার করার জন্য লাগাচ্ছেন। মানে ওই যে ক্যাট 5, ক্যাট 6 কেবল বলছি, LAN কেবল বলছি, তার যে ২ মাথায় ২ খানা কানেক্টর থাকে, সেটা হচ্ছে RJ45 খুবই নোন কানেক্টর এটা, সবাই জানে। আচ্ছা, এবার অনেক সময় এরকম হয়, সাপোজ আমার এখানে ২ খানা বাড়ি রয়েছে। একটা বাড়িতে ইন্টারনেট রয়েছে, আমি এখান একটু থেকে একটা ইন্টারাপ্ট কেবল করছি। নিয়ে হ্যাঁ, হ্যাঁ, একটা জিনিস একটু জানতে চাইছিলাম। এখন আমরা প্রায় শুনে থাকি অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, তো এই অপটিক্যাল ফাইবার কেবল এই ব্যাপারটা যদি একটু হ্যাঁ, বলেন। আসবো। অপটিক্যাল ফাইবারের ব্যাপারে আসবো। আচ্ছা, তো অ্যা এবারে আবার আমার সাপোজ এখান থেকে আমাকে অন্য একটা জায়গায় ইন্টারনেটটা নিতে হবে। আমারই বাড়ি, আমারই ঘর। আমি আলাদা করে ২ খানা কানেকশন নেব না, পয়সা বাঁচাবো। কিন্তু মুশকিল হচ্ছে আমার অনেক বড় কেবল দরকার। এবার আমার কাছে অত বড় কেবল নেই। ২ খানা সাপোজ আমার ২ খানা ৫০ মিটারের কেবল আছে। তো তখন কি করব আমি? এক ধরনের কানেক্টর পাওয়া যায় যেটা কিনা যেটাকে বলা হয় UTP কানেক্টর। ওটা কি করে? মানে ওর দুপাশে একটা ৪ কোনা মতন লম্বা ৪ কোনা মতন একটা কানেক্টর। ওর দুপাশে ঐরকম RJ45 এর পোর্ট লাগানো আছে। যেরকম আমাদের ল্যাপটপে থাকে, পোর্ট থাকে সেরকম। অর্থাৎ ২ টো কেবলকে জয়েন করার জন্য। অর্থাৎ একটা কেবলের এন্ড একদিকে লাগালাম, আর নতুন আরেকটা যে কেবল তার একটা এন্ড অপর দিকে লাগালাম। সুতরাং ২ টো কেবল মাঝখানে জুড়ে গেল। এরকমভাবে জুড়ে আমরা করতে পারি এবং স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই যে সাপোজ আপনার বাড়িতে কোনো কেবল অপারেটর কেবল ফেলে গেছে। মানে ইন্টারনেট দিয়ে গেছে, কেবল ইন্টারনেট। সেটা হয়তো আপনার আ বাড়ি থেকে ২০০ মিটার ডিসট্যান্স এ। স্বাভাবিকভাবে তার কাছে ২০০ মিটার কেবল কি থাকবে নাকি? তখন সে কি করবে? সে ওরকম মাঝখানে UTP কানেক্টর দিয়ে কেবল জুড়ে নিয়ে আসবে। কারণ ওটা নরমালি আমরা যেরকম কি হয়? নরমাল ইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়? অনেক সময় কি করি আমরা? ২ টো তার জুড়ে দিলাম, জুড়ে দিয়ে ওপরে PVC টেপ লাগিয়ে দিলাম। অনেকে সেলো টেপ দিয়ে লাগিয়ে কাজ চালিয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কারণ এক্ষেত্রে ইন্টারনেটের ইস্যু হচ্ছে যে ওপেন রাখা যাবে না কেবলগুলোকে। আমি যদি কেটে ২ খানা কেবল কেটে এর ৮ টা তারের সাথে ওর ৮ টা তার জুড়ে দিয়ে যদি ওপরে সেলো টেপ লাগিয়ে দিই কি PVC টেপ যেটাকে আমরা অনেক সময় নরমালি ব্লাক টেপও বলে থাকি। সেসব যদি লাগিয়ে দিই তাতে করে কাজ হবে না। মানে তাতে করে ক্রস টকিং বাড়বে, আপনার পুরো স্পিড ড্রপ করে যাবে। কারণ একে যত জড়িয়ে রাখবো অন্যান্য মোড়কে মুড়িয়ে রাখবো তত বেটার। তত ইন্টারফিয়ারেন্স কম হবে। তো এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা কানেক্টরের সাথে আপনারা হয়তো কেউ পরিচিত যারা ল্যান্ড ফোন ব্যবহার করেছেন বা দেখেছেন যে ল্যান্ড ফোনে যে কেবলটা লাগানো থাকে, রিসিভারের কেবলটা না, আরেকটা যে মূল কেবল যেটা দেখবেন এটা পাতলা মতন, সরু মতন। সেখানেও কিন্তু তার কানেক্টরটা অনেকটা একই রকম দেখতে। RJ45 এর মতোই দেখতে কিন্তু একটু ছোট।
ওখানে ওরকম একই রকমভাবে ক্লিপিং সিস্টেম রয়েছে যেটা বললাম, লকিং ট্যাব রয়েছে কিন্তু একটু ছোট। মানে ওর ভেতরে ৪ খানা তার থাকে। এখানে যেরকম বললাম ৮ খানা তার থাকে, ওর ভেতরে থাকে ৪ খানা তার। ঠিক আছে? ওই কানেক্টরটাকে বলা হতো RG11। এখন আমি একটু পরে ব্রডব্যান্ড, বিভিন্ন ধরনের ব্রডব্যান্ডের বিষয়ে কথা বলব। তখন আপনারা যারা একটু আগে ব্রডব্যান্ড ব্যবহার করেছেন বা এখনো হয়তো যদি কেউ, আমি জানি না কেউ ব্যবহার করেন কিনা, BSNL বা এই যে ফোন লাইন প্রোভাইডার যারা, তাদের ব্রডব্যান্ড, তারা হয়তো এই ধরনের কেবলের সাথে আরো বেশি পরিচিত। হ্যাঁ, প্রদীপ দা, একটা প্রশ্ন একটু। হ্যাঁ। বলছি, এই যে তুমি বলছো আরজে, এটা ফুল ফর্মটা একটু যদি বলো। এই রে, গুগল করতে হবে। খুব ক্লিয়ার কনফেশন, আমি দেখিনি। মানে আমি RJ45 দেখেই অভ্যস্ত। ঠিক আছে? আমি খুব কুইকলি একবার গুগল করতে পারি। তাতে করে আমার জ্ঞানটাও বাড়বে এট লিস্ট। আর RJ45 যেমন বলছো, ওই যে ইউটিপি কানেক্টর বললে, যেটা দুটো এন্ডকে জুড়ছে, ওটাও যদি একটু হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, রেজিস্টার্ড জ্যাক। ঠিক আছে? RJ রেজিস্টার্ড জ্যাক। গুড। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, কারণ আমারও জানা ছিল না, আমারও জানা হলো। আচ্ছা, আমি ইউটিপিটা একবার দেখে নিই। এখন ইউটিপি দিয়ে অনেক কিছু থাকতে পারে, মানে হ্যাঁ, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার হচ্ছে ইউটিপি। ঠিক আছে? রেজিস্টার্ড জ্যাক হচ্ছে RJ45 এর RJ, এবং এটা হচ্ছে আনটুইস্টেড, সরি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। গুড। আচ্ছা, এই মোটামুটি একটা কেবল, এক ধরনের কানেক্টরের কথা বললাম। আরেকটা কানেক্টরকে বলা হয় এফ টাইপ। এফ টাইপ কানেক্টর। এবারে আমাদের বোধহয় অনেকের বাড়িতেই কেবল টিভি রয়েছে। মানে এবার কেবল টিভি তো এখন ২ রকমভাবে হয়। একটা তো আমাদের যেরকম এয়ারটেল ডিজিটাল টিভি, মানে সেটা একটা হয়, আরেকটা যেটা কেবল অপারেটররা দিয়ে যায়। এই কেবল অপারেটররা যা দিয়ে যায় যে কানেকশনগুলো, আমি মূলত তার কথা বলছি। তার যে সেটআপ বক্সটা রয়েছে সেটা যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখেন, একটু লক্ষ্য করেন, হাত দিয়ে দেখেন ভালো করে, দেখবেন যে কেবল অপারেটরটা বেশ মোটা মতন তার দিয়ে গেছে। সেটাও ওর পেছনে, মানে যে সেটআপ বক্সটা রয়েছে তার পেছনে লাগানো রয়েছে একটা বেশ স্ক্রু টাইপের দিয়ে লাগানো রয়েছে। মানে সেটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে খোলা যায়। খোলার চেষ্টা করবেন না, কারণ লাগাতে না পারলে আবার আপনাকে অপারেটর ডাকতে হবে। মানে এটা একটা, মানে কি হয়, আমরা নরমালি যেরকম কি দেখি, বিভিন্ন যে মোডেম, সাপোজ মোডেম হোক, ল্যাপটপ হোক, সেখানে কি আছে যে অনেকগুলো সকেট রয়েছে। যেমন ল্যাপটপে একটা পাওয়ার সকেট রয়েছে। তো সেখানে একটা এই পাওয়ার অ্যাডাপ্টার যে একটা পিন থাকে, সেই পিনটাকে আপনি ইনসার্ট করলেন, ওটা কানেক্টেড হয়ে গেল। সেটআপ বক্সগুলোতে যেটা থাকে, স্পেশালি কেবলের সেটআপ বক্সগুলোতে, যখন আপনি দেখবেন আপনার মনে হবে পেছনে একটা স্ক্রু বেরিয়ে আছে, একটু মোটা মতন একটা স্ক্রু বেরিয়ে আছে। হাত দিলে তার যে প্যাঁচগুলো সেগুলো বুঝতে পারবেন। না কোনো হোলস-টোলস কিচ্ছু নেই, একটা স্ক্রু বেরিয়ে আছে। কিন্তু ওই স্ক্রুটা আসলে স্ক্রু না, ওটা একটা কানেক্টর। ওখানে কি হয়, ওই যে কেবলটা রয়েছে, কেবল অপারেটরের যে মোটা মতন একটা কেবল দিয়ে গেছে, সেই কেবলের তো ২ খানা কানেকশন, ২ খানা তার থাকে ওর ভেতরে। একটা হচ্ছে মূল তার, আর তাকে জড়িয়ে আরেকটা তার থাকে। মূল তারটার মানে একটা কভার থাকে। ওই মূল তারটা, সেটাকে টিপ বলা হয় অনেক সময়। ওইটা ওই স্ক্রু এর যে টপ, মানে টুপি, সেই টুপির সাথে ঠেকে। আর বাকি যে তারগুলো সেগুলো স্ক্রু এর চারদিকে জড়িয়ে দেওয়া হয়। জড়িয়ে দিয়ে একটা নাট দিয়ে ওটাকে লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এখানে আলাদা করে কোনো জ্যাকের দরকার হয় না। এইটাকে বলা হয় এফ টাইপ কানেক্টর। এখন কথা হচ্ছে, আমি তো টিভি নিয়ে আলোচনা করছি না, তাহলে আবার এফ টাইপ কানেক্টরের কথা কেন বলছি? কারণ বিদেশে, আমরা এখানে আমি দেখিনি, মানে অন্ততপক্ষে ওয়েস্ট বেঙ্গলে দেখিনি আমি। বিদেশে আছে যে আমরা কি হয়, আমরা কেবল অপারেটরদের কাছ থেকে যখন ইন্টারনেট নিচ্ছি, কি হচ্ছে? সাপোজ আমার বাড়িতে কেবল টিভিও আছে, প্লাস আমি ইন্টারনেটও নিচ্ছি তার কাছ থেকে। সে আমাকে ২ টো কেবল দেয়। একটা এই মোটা মতন কেবল, যেটা আমার টিভি সেটআপ বক্সে গিয়ে যায়, লাগে। আরেকটা এই হয়তো ক্যাট 5 বা ক্যাট 6 কেবল দেয়। ফাইবার এর পরে আসছি। এখন তো ফাইবার চলে এসেছে। যাই হোক, ক্যাট 5 বা ক্যাট 6 দিল, ইত্যাদি, ইত্যাদি। তো তার মাধ্যমে আমি ইন্টারনেটটা ব্যবহার করছি। ওখানে কি হয়, ওখানে ওই মোটা কেবলটাই গিয়ে লাগে একটা বিশেষ মোডেমে।
একটাই কেবল। সেই মোডেম থেকেই আমি ইন্টারনেটটা পাই এবং সেখান থেকেই আমি টিভির কানেকশনটাও পাই। তার জন্য এটাও মানে এটা এই এফ টাইপ কানেক্টরটা এটা ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। সে কারণে এটার কথা উল্লেখ করলাম। আরেকটা তো কমন রয়েছে ইউএসবি, যেটা কিছু মোডেম রয়েছে, যেটা ইউএসবি মোডেম। তারপরে সাপোজ আমার ল্যান পোর্টটা খারাপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি ইউএসবি ল্যান অ্যাডাপ্টারটা কিনতে পারি। মানে একদিকটা ইউএসবি থাকবে যেটা আমি কম্পিউটারে কানেক্ট করব, আর উল্টো দিকে একটা সকেট থাকবে, হ্যাঁ? যেটার মাধ্যমে আমরা যেটার মধ্যে আমি আমার ল্যান কেবলটা RJ45 কানেক্টরটা ইনসার্ট করব। এছাড়া আপনারা তো অনেকেই যাদের ডেস্কটপ রয়েছে, যাদের ওয়াইফাই নেই, তারা ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করেছেন নিশ্চয়ই, বা ল্যাপটপে যদি ওয়াইফাই খারাপ হয়ে যায় কোনো কারণে ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করছেন, সেটাও তো থ্রু ইউএসবি হচ্ছে। সুতরাং ইউএসবিও একটা পার্ট অফ দ্য নেটওয়ার্কিং। এইবারে একটু বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড নিয়ে সামান্য আলোচনা করি। সেখানে ফাইবারের বিষয়টা আসবে আস্তে, আস্তে। দেখুন, একটা ব্রডব্যান্ড যেটা নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করছি, বারবারই উঠে আসছে। কারণ আমি জানি ভারত এবং বাংলাদেশে আমরা বেশিরভাগই যারা ব্রডব্যান্ড ব্যবহার করি, তারা এটা ব্যবহার করি, সেটা হচ্ছে কেবল ব্রডব্যান্ড। অর্থাৎ মূলত যারা কেবল অপারেটর তারাই আমাদেরকে দিচ্ছেন ওই ব্রডব্যান্ডটা। তো আমরা সেখান থেকে পাচ্ছি, বেশ ভালো স্পিড পাওয়া যায়। এখন মুশকিল হচ্ছে, আপনাদের যাদের মাঝে, মাঝে প্রশ্ন থাকে সন্ধ্যেবেলা আমার স্পিড কমে যায় কেন? এই বিষয়টা কিরকমভাবে হয় আমি বলছি। ধরে নিন যাদবপুর স্টেশনের কাছে একজন অপারেটর রয়েছেন, উইশনেট অপারেটর। এবার টোটাল যাদবপুর এরিয়াতে তিনি ইন্টারনেটটা প্রোভাইড করেন। এবার যাদবপুর এরিয়াতে অনেকগুলো পাড়া রয়েছে। এবার সাপোজ ওখান থেকে একটা কেবল আপনার পাড়ায় গেছে। ঠিক আছে? মানে কেবলের মাধ্যমে ইন্টারনেটটা আপনার পাড়ায় গেছে। সেই যে কেবলের মাধ্যমে যে ইন্টারনেটটা গেছে, সেই ইন্টারনেটের স্পিড হচ্ছে ধরে নিন 1 Gbps, বিরাট স্পিড। কিন্তু ওটা কিন্তু গেছে আপনার পাড়ায়, আপনার বাড়িতে নয়। আপনার পাড়ার কোনো একটা লাইট পোস্টের সাথে হয়তো একটা বক্স কানেক্ট করা রয়েছে। সেই বক্স বা হাব থেকে আরো অনেকগুলো কেবল একটা বাড়িতে গেছে। সেখান থেকে একটা আপনার বাড়িতে গেছে, আরেকটা পাশের বাড়িতে গেছে, ইত্যাদি, ইত্যাদি গেছে। এবারে এই যে একটু আগে প্রশ্ন করছিল পাপ্পু সম্ভবত, আমি ওকে বললাম যে তোমার একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে, সেটাই তোমার আইডেন্টিফিকেশন তোমার অপারেটরের কাছে, আইএসপির কাছে, যেটাতে আমরা রাউটারে কনফিগারের সময় যে আইপি অ্যাড্রেসটা দিচ্ছি। তো এই যে হাবটা থেকে যখন আমি বিভিন্ন কম্পিউটার কানেক্ট করছি, মানে বিভিন্ন ডিভাইস, রাউটার হোক যাই হোক, বিভিন্ন বাড়িতে, বাড়িতে যাচ্ছে, এরা কিন্তু এই যে মূল কেবলটা আমার পাড়ায় যেটা ঢুকেছে, এর ব্যান্ডউইথটাকে শেয়ার করছে। এবার তার মানে কি, ধরে নেওয়া যাক ভোর 4:35, তখন আমার পাড়ায় আর কেউ ইন্টারনেট ব্যবহার করছে না, একা আমি ইন্টারনেট ব্যবহার করছি। তার মানে কি আমি 1 Gbps পাবো? না, সেটা পাবো না। আমার যে আইপিটা আছে, সেই আইপি মানে আমার যে আইএসপি, তার অফিসে যে কম্পিউটার আছে, সেখানে বলা আছে যে এই যে আইপি থেকে দিচ্ছে, এই আইপিকে কিন্তু কোনোভাবেই 80 Mbps এর দেবে না, কারণ এর প্ল্যান হচ্ছে 80 Mbps। কিন্তু যেটা গল্প সেটা হচ্ছে যে যেহেতু ওই 4:35 আর ওই পাড়ায় কেউ ইন্টারনেট ব্যবহার করছে না, সুতরাং ওই ইন্টারনেট কেবলটাতে, যে মূল কেবলটা যেটা পাড়ায় ঢুকেছে, সে তখন 1 Gbps স্পিড দেওয়ার ক্ষমতা রাখছে। সুতরাং সেখানে কি হচ্ছে, আমার যে 80 Mbps আমি সেটাই পাবো। এবারে আমি যদি ধরে নিই যে আমার পাড়ায় 20 জন ইন্টারনেট ব্যবহার করে এবং সন্ধ্যেবেলায় মোটামুটি সবাই অফিস-টফিস থেকে আসে, সিনেমা-টিনেমা দেখে, পড়াশোনাও করে, তারপরে এরকম আমার মতন বকবক করে। তো সন্ধ্যেবেলায় যখন ওই 20 খানা বাড়ির লোকজন তাদের মোবাইল, কম্পিউটার খুলে বসেছে, আর আমি যদি ধরে নিই যে প্রত্যেকেরই 80 Mbps প্ল্যান নেওয়া, আমি জাস্ট কথার কথা বলছি, তাহলে বুঝতেই পারছেন 80 × 20 কি দাঁড়ায়? সেটা নিশ্চয়ই 1 Gbps এর বেশি। এবার কি হচ্ছে, যদিও আপনার প্ল্যান রয়েছে 80 Mbps, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। এখন উচিত কি? নিয়ম কি? নিয়ম হচ্ছে যে আমার যতগুলো, সাপোজ আমার যদি 100 Mbps এর কানেকশন হয় এবং যদি আমার পাড়ায় 20 জন এই পাড়াতে ইন্টারনেট নিয়ে থাকেন, তাহলে আমার অপারেটরের উচিত যে এই পাড়ায় যে মূল কেবলটা এসছে, সেটা ফাইবার কেবলের মাধ্যমে আসে, আমি পরে বলছি, সেখানে অ্যাটলিস্ট 2 Gbps ইন্টারনেট ব্যান্ডউইথ প্রোভাইড করার। কিন্তু স্বাভাবিকভাবে তারা সেটা করে না, যার ফলে আমরা সেই স্পিডটা পাই না। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে, যেটা ব্রডব্যান্ড কেবলিং, যেটা আমি বলছি, ব্রডব্যান্ড কেবল বা কেবল ব্রডব্যান্ড, যেটা এখানের ব্যান্ডউইথটাকে বলা হয় শেয়ার্ড ব্যান্ডউইথ। অর্থাৎ এখানে যারা আছে হাবে,
তারা পরস্পর ব্যান্ডউইথটাকে শেয়ার করছি। ঠিক আছে? এবারে তারপরে আরেকটা আসছে যেটা আমরা এখনো ব্যবহার হয়। সচরাচর আমরা হোমে ব্যবহার করি না। এবার এর একটা টার্ম আছে সেটা হচ্ছে সোহো। মানে আমি বারবার হোম ইন্টারনেট বা পার্সোনাল ইন্টারনেট বলছি তো এর একটা টেকনিক্যাল টার্ম আছে সোহো, SOHO অর্থাৎ স্মল অফিস স্ল্যাশ হোম অফিস। ঠিক আছে? তো আমরা যে সমস্ত প্ল্যান ব্যবহার করি এটা মূলত সোহো প্ল্যান। ঠিক আছে? তো DSL একটা কানেকশন রয়েছে যেটার ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ঠিক আছে? এই DSL আমরা আগে ব্যবহার করতাম এখানে। আগে যে অল্প কয়েকজনের সাধ্য ছিল তারা ব্যবহার করতেন। খুব পরিচিত নাম আমাদের এখানে BSNL। BSNL এর ব্রডব্যান্ড আমরা যারা ব্যবহার করতাম। সেটা কি জিনিস? এই DSLটা হচ্ছে টেলিফোন লাইন যেটা ল্যান্ডলাইন, বাংলাদেশে বোধহয় TNT বলা হয়, তার সাথে সম্পর্কিত। এবার এই টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট যখন আমরা পেতাম এর কিন্তু মানে DSL এর আগেও আরেকটা ধাপ ছিল সেটা হচ্ছে ডায়াল আপ ইন্টারনেট। ডায়াল আপ ইন্টারনেটের গল্প কি ছিল? সাপোজ আমি যে সময়টা ইন্টারনেট করছি সেই সময়টা কিন্তু আমার ফোন ঢুকবে না। ঠিক আছে? সেই সময়টা শুধু ইন্টারনেট এবং তার স্পিড অবভিয়াসলি খুবই কম ছিল। নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেটা তো ছিলই কিন্তু ওই লিমিটেশন ছিল এবং সেখানে অনেক সময় ঘন্টার মানে কত টাইম আমি ইন্টারনেট করছি তার উপরে আমার মানে যেরকম কল চার্জ হয় সেরকমভাবে ইন্টারনেট চার্জটা হতো। যাই হোক আমি আর ডায়াল আপের বিষয়ে যাচ্ছি না। আমি DSL থেকে শুরু করছি। অর্থাৎ DSL কি? আমার একটা টেলিফোনের কেবল এসছে, যেই কেবলটা নরমালি আমার ল্যান্ড ফোনে লাগার কথা, কিন্তু আমি ল্যান্ড ফোনে লাগালাম না। আমি একটা জিনিসে লাগালাম যেই জিনিসটাকে বলা হচ্ছে স্প্লিটার। স্প্লিটার কি? ওই একটি কেবলকে দুটো কেবল বানিয়ে দেবে। আমরা যেরকম কি হয় অনেক সময় আমাদের যে পাওয়ার আউটলেট আছে, সুইচ বোর্ড যেগুলোকে আমরা নরমাল ভাষায় বলি, সেখানে 3 পিন প্লাগ কানেক্ট করে একটা প্লাগে 2-3টে প্লাগ লাগাই, কি এক্সটেনশন, কি সার্জ প্রোটেক্টর ইত্যাদি লাগিয়ে মাল্টিপল কানেকশন, মাল্টিপল ইউনিট কানেক্ট করি। ঠিক সেরকমভাবে কারণ এখানে আমার কানেকশন কিন্তু দুটো। একটা হচ্ছে আমার কম্পিউটার আর একটা হচ্ছে আমার টেলিফোন। এই দুটো কানেকশন। কিন্তু আমার তার এসছে একটা, কেবল এসছে একটা। তো তখন স্প্লিটার ব্যবহার করা হতো। একদিকে আমার ওই টেলিফোনের যে মূল কেবলটা এসছে সেইটা লাগবে। আর আরেকটা দিকে দুখানা সকেট সেখানে আমি আবার ওরকম ছোট, ছোট দুটো কেবল ব্যবহার করে একটাকে আমি লাগাবো টেলিফোন ল্যান্ডলাইনের সাথে, যে আমার ল্যান্ড ফোন ডিভাইসটা রয়েছে তার সাথে। আরেকটা লাগাবো আমি মোডেমের সাথে। এবং DSL এর যে সুবিধাটা ইন কম্পেয়ার টু ডায়াল আপ কানেকশন সেটা কি ছিল? যে সেখানে টেলিফোন এবং ইন্টারনেট একসঙ্গে দুটো ব্যবহার করা যেত। এই যে কানেক্টরটা আগেই বললাম RG11 কানেক্টরের মাধ্যমে কানেক্ট করা হতো। এবারে এর কি লিমিটেশন? এটা অবভিয়াসলি কেবল ব্রডব্যান্ডের মতন অত ফাস্টার নয়। অনেকটা স্লো। ঠিক আছে? এটা একটা লিমিটেশন আছে। আর বাকি লিমিটেশনগুলো আপনারা প্রত্যেকেই জানেন। একবার খারাপ হলে 15 দিনের আগে লোক পাওয়া যায় না। ইত্যাদি, ইত্যাদি। এগুলো মানে টেকনিক্যালি তো ওগুলো বলা যায় না। হিসেব মতো সবাই ভালো প্রোভাইডার হবেন, ভালো সাপ্লাই দেবেন সেই হিসেবেই আমরা কাউন্ট করব। এনিওয়ে, ঠিক আছে? তো এই টেলিফোন লাইন নিয়ে কথা বলতে গিয়ে আমি একটা টার্মে হঠাৎ করে ঢুকে পড়লাম। সেটা হচ্ছে মোডেম। মোডেম নিয়ে আমরা পরে ডিটেইলস আলোচনা করব। এই টেলিফোন লাইন ব্যবহার করতে গেলে তখন কিন্তু আমার মোডেমের দরকার হতো। মোডেম নিয়ে আমি এই মুহূর্তে বলছি না, আজকেই হয়তো বলব। কিন্তু এই মুহূর্তে বলছি না। মানে কেন মোডেমের কথা উল্লেখ করলাম? যে আপনি যখন কেবল ব্রডব্যান্ড ব্যবহার করছেন, যেহেতু আমি কম্পেয়ার করছি দুটোর সাথে, সেখানে কি হচ্ছে? আপনি কিন্তু চাইলে আপনার যে কেবল অপারেটর যে কেবলটা আপনার বাড়িতে ফেলে গেছেন ইন্টারনেটের জন্য, ক্যাট 5 বা ক্যাট 6 যাই হোক, সেটাকে ডিরেক্টলি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে কানেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনি ওয়াইফাইটা পাবেন না। কিন্তু ওয়াইফাই কোনো রাউটার ছাড়াও আপনি কিন্তু ইন্টারনেটটা ব্যবহার করতে পারেন উইথআউট এনি অ্যাডিশনাল ডিভাইস। কিন্তু যেটা DSL ইন্টারনেট, সেইখানে কিন্তু আপনাকে মোডেম ব্যবহার করতেই হবে। তাছাড়া কিন্তু ওখান থেকে ডিরেক্টলি কম্পিউটারে ব্যবহার করা যাবে না। ওয়াইফাই তো বাদই দিচ্ছি। ঠিক আছে? এবার এই DSL এরও আবার ২ রকমের ভাগ ছিল। একটা হচ্ছে ADSL আর একটা হচ্ছে SDSL। আরেকটাও বোধহয় ছিল, সেটাকে বলা হচ্ছে VDSL। আমি দেখছি VDSL সম্পর্কে বলব। আমি খুব বেশি জানি না। ADSL হচ্ছে অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। অর্থাৎ এর বৈশিষ্ট্য কি? এখানে ডাউনলোড স্পিড বেশি, আপলোড স্পিড কম। যেটা আমরা অনেক সময় আমাদের কেবল ইন্টারনেটেও পাই। ঠিক আছে? আমরা বিশেষ করে সোহো যারা ব্যবহার করি, মানে আমাদের স্মল অফিস স্ল্যাশ হোম অফিস ইত্যাদি।
তো এই সোহো ইউজারদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল অ্যাটলিস্ট তখন। এখনো আছে। তবে এখন তো আমরা অনেকটা আপলোড করি। আগে তো আপলোড খুব একটা করাই হতো না। তো ডাউনলোড স্পিডটা বেশি পাওয়া যেত, আপলোড স্পিডটা কম পাওয়া যেত। আরেকটা যেটা এসডিএসএল সিমেট্রিক্যাল, বুঝতেই পারছেন এখানে ডাউনলোড আপলোড মোটামুটি সমান ছিল। আরেকটা ছিল ভিডিএসএল, যেটা হচ্ছে ভেরি হাই বিট ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ওখানে স্পিডটা অনেকটা বেশি পাওয়া যেত। এটা খুব মানে বড় টিজনেসে ব্যবহার করা হতো। ঠিক আছে? তাছাড়া আমরা গরিবরা ব্যবহার করতে পারতাম। ওটা প্রায় ৩ গুণ দ্রুত নরমাল যে ইন্টারনেট আমরা ডিএসএল বা এডিএসএল এ পাচ্ছি, এসডিএসএল বা এডিএসএল এ পাচ্ছি তার থেকে অন্ততপক্ষে ৩ গুণ ফাস্টার। কেবলগুলো একটু আলাদা। এইবারে যেটা এখন বর্তমানে আমরা যেটা নিয়ে খুব নাচানাচি করছি সেটা হচ্ছে ফাইবার ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেট ওভার ফাইবার অকটিভ কেবল, অপটিক্যাল কেবল সরি। এই ফাইবার কেবলের মাধ্যমে এখন আগে বলে নিই, এই ফাইবার কিন্তু যে খুব নিউ টেকনোলজি তা কিন্তু নয়। টেকনোলজিটা আগেই ছিল, কিন্তু আমাদের ঘরে ঢোকেনি। এই যে আমি একটু আগে আলোচনা করতে গিয়ে বললাম যাদবপুর স্টেশনের কাছে একজন কেবল অপারেটর উইশনেটের, তিনি তোমার পাড়ায় লাইন ঢুকিয়ে দিয়ে গেছেন। পাড়ায় লাইন ঢুকিয়েছেন কিন্তু ওই ফাইবার কেবলের মাধ্যমে। কেন? কারণ হচ্ছে এই যে আমি বললাম 1 Gbps ব্যান্ডউইথ রয়েছে কি 2 Gbps ব্যান্ডউইথ রয়েছে। আর একটু আগে আমি বলছিলাম যে যদিও আমাদের যে ল্যান্ড কেবল তার ক্যাপাবিলিটি রয়েছে 10 Gbps বা তার বেশি, কিন্তু লং ডিসটেন্সে তার স্পিডটা কমতে থাকে, কমে যায়। ও অতটা ব্যান্ডউইথ নিতে পারে না। তার জন্য এই যে হাবগুলো বসানো হচ্ছে বিভিন্ন পাড়ায় হোক, যেকোনো মানে সেটা তাদের ব্যাপার, কোথায় তারা বসাবে। ৩-৪টে পাড়া মিলেও একটা হাব বসাতে দেখেছি আমি। তো এই হাবে কিন্তু আসছে ফাইবার অপটিক কেবলের মাধ্যমেই। কেন? কারণ স্বাভাবিকভাবে এর স্পিডটা অনেক বেশি। ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে যেরকম আমি একটু আগে যে বলছিলাম যে আমরা লাইন কেবলের মাধ্যমে, সেখানে ডেটাটা ট্রান্সফার হচ্ছে কিসের মাধ্যমে? ইলেকট্রিকের মাধ্যমে। এবার ইলেকট্রিকের মাধ্যমে যখন ডেটা ট্রান্সফার হয় তখন কি হয়? যখনই লেংথ বাড়তে থাকে তখন আস্তে, আস্তে যে পাওয়ারটা থেকে আমি স্টার্ট করছি, অর্থাৎ যে পাওয়ারটা আমি সাপোজ পয়েন্ট A তে দিচ্ছি, পয়েন্ট A থেকে পয়েন্ট B তে যাবে। B তে যেতে তার শক্তিক্ষয় হচ্ছে এবং তার সাথে ইন্টারফিয়ারেন্স হচ্ছে। সেটা অনেক সময় রেডিও ম্যাগনেটিক হতে পারে, ইলেক্ট্রোম্যাগনেটিক হতে পারে। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে যে আমি যদি যতটা পাঠাচ্ছি, যে পরিমাণ খাবার পাঠাচ্ছি, গিয়ে দেখা যাচ্ছে তার অনেকটাই আগেই নষ্ট হয়ে গেছে বা পড়ে গেছে। কম পরিমাণ খাবার আমার যে ইউজার সে পাচ্ছে। ফাইবারের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা ফাইবার কেবল নিয়ে আলাদা করে আলোচনা করব পরবর্তীতে। এখানে সরু কেবল থাকে, সরু যেটা কিনা মেড অফ গ্লাস, কাঁচের তৈরি হয় এবং এর ভেতরে আলোর মাধ্যমে থ্রু লাইট কিন্তু ডেটাটা ট্রান্সফার হচ্ছে। আগে যেটা হচ্ছিল ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের মাধ্যমে, এখন সেটা হচ্ছে ফাইবারে, সেটা হচ্ছে আলোর মাধ্যমে। এবং আপনারা সবাই জানেন আলোর গতিবেগ অনেক বেশি এবং এখানে ইন্টারফিয়ারেন্সের কোনো গল্প থাকছে না অ্যাজ সাচ। তো যার ফলে কি হচ্ছে, আমি যেটা ছাড়ছি ইউজার প্রায় সেটাই পাচ্ছেন, মাঝখানে লস হচ্ছে না। এখন আমাদের এখানে অন্ততপক্ষে ইন্ডিয়াতে বিভিন্ন যে মোবাইল বিপ্লব ইত্যাদি হয়ে গিয়েছে, সেই কারণে আমরা ফাইবার অপটিক কেবল আস্তে, আস্তে আমাদের বাড়িতে পাচ্ছি। এটা খুবই আনন্দের একটা বিষয়। যেখানে আমরা বেশি স্পিড তো পাচ্ছি এবং তার থেকে বড় কথা, আমি যদি কম স্পিডে, আগে যেরকম কি হতো, আমি 80 MB প্লাস, আমার এখানে যখন 80 MB কানেকশন রয়েছে, এখন আমার এখানে ফাইবারই রয়েছে। তো 80 Mbps মানে আমি ধরে নিতাম 80 Mbps বলছে, তো তার মানে 30 Mbps পাবো। এখন কিন্তু 80 মানে 80, সেটা 79 হতে পারে কখনো, বাট মোটামুটি 80 দেয়। কখনো বেশিও দেয়, 81 ও দেয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফাইবার কেবলের যে মূল বৈশিষ্ট্য। সেখানে প্রথমেই স্টার্টিং এ হচ্ছে 1 Gbps স্পিড, তার যে টেকনোলজি স্টার্ট হচ্ছে। লাইটের মাধ্যমে আলোর মাধ্যমে আমরা এখানে ডেটা ট্রান্সফার করছি। তো এবারে কি হচ্ছে, আরেকটা যে ফাইবারের বৈশিষ্ট্য সেটা আমি বলছি। আমি ২ রকমের সিচুয়েশন বলছি। আমি আমার গল্প বললে আরো বেশি পরিষ্কার হবে, কারণ আমি নিজে এটা ফেস করেছি। প্রথম কথা হচ্ছে যে আমার বাড়িতে ফাইবার রয়েছে আমি বললাম,
আমার বাড়িতে ফাইবার রয়েছে অনেক বছর আগে থেকেই। আমি ইন্টারনেট ব্যবহার করছি, আমি ব্রডব্যান্ড ব্যবহার করছি ৩-৪ বছর আগে। তখন জিও-টিও আসেনি। তখন ব্যবহার করছি। এবার আমার বাড়িতে ফাইবার দিয়েছিলেন যিনি, তিনি নেহাতি খুবই ভালো মানুষ, মানে আমার অপারেটর। তার জন্য আমাকে দিয়েছিলেন। কি কারণ ছিল? হ্যালো, হ্যাঁ, বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা কোয়েরি ছিল। কোয়েরিটা হলো যে আমরা অনেকগুলি কেবল সম্পর্কে আপনার কাছ থেকে এখন শুনলাম, বাট আমার কোশ্চেনটা হচ্ছে যে যে ফাইবার কেবলের কথা বললেন আপনি, ফাইবার কেবল আমরা ভালো স্পিড পাবো উইদাউট কোনো ধরনের বাধা বা ব্যারিয়ার ছাড়া, কিন্তু আমার কোশ্চেনটা হলো যে আমাদের এই যে এক একটা দেশে যে ডাটা যে আসে বা ইন্টারনেট যে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে। হুম। আমার দেশে হচ্ছে সাবমেরিন কেবল দিয়ে হচ্ছে পাই হচ্ছে পার সেকেন্ড 1000 জিবি পিএস। তো এখন আমি যদি ফাইবার কেবলও ইউজ করে থাকি বা আমার যারা আছে, আমাদের কমিউনিটিতে যারা আছে সবাই যদি ফাইবার কেবল ইউজ করে থাকে, আমরা কি আসলে সত্যিকার অর্থে খুব ভালো নেট পাবো? মানে এখন স্পিড কি আসলে? হ্যাঁ, বলছি আমি। এখন অবভিয়াসলি সাবমেরিন কেবল যেটা, সেটা অবভিয়াসলি একটা হাই কোয়ালিটি ফাইবার কেবল। এবার এখানে কতগুলো বিষয় আমার নিজের কনফিউশন আছে। সেটা হচ্ছে যে আপনি বললেন যে, প্রথম কথা আমার বিশ্বাস, আমি কিন্তু সিওর নই। আমার বিশ্বাস যে একটি দেশে শুধু একটি মানে সাবমেরিন কেবল থাকে না। একাধিক সাবমেরিন কেবল থাকে। তো আপনি যদি বলেন, মানে আমি আবারও বলছি, আমি কিন্তু সিওর নই। যদি এটাই হয়ে থাকে যে বাংলাদেশে একটি মাত্র ফাইবার সাবমেরিন কেবল রয়েছে, যার মাধ্যমে গোটা বাংলাদেশে ইন্টারনেট চলছে, সেটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশ বন্ধ, এবং তার স্পিড যদি 1000 জিবিপিএস হয়, তাহলে আমি বলব সেটা কম। আমি জানি বাংলাদেশের লোক সংখ্যা অনেকটা কম, তৎসত্ত্বেও বলবো যে সেটা কিছুটা কম। অবভিয়াসলি এখন যদি ফাইবার টেকনোলজি চলে আসে, তাহলে আপনারা এখন যা স্পিড পাচ্ছেন তার থেকে অনেক ভালো স্পিড পাবেন। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। মানে 1000 জিবি কম বলছি, তার মানে কিন্তু খুব কমও নয়। কিন্তু যেটা এখন হচ্ছে, বিশেষ করে আমি যেটা দেখেছি বাংলাদেশে বা এখানেও দেখেছি, যে এখানে ওদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, প্রথম কথা শেয়ার্ড ব্যান্ডউইথে চলছে তো। বেশিরভাগই শেয়ার্ড ব্যান্ডউইথে চলছে, কারণ ওই লাইন কেবল যেরকম বললাম ক্যাট 5 ক্যাট 6 ফেলে দিয়ে যাচ্ছে। এবং যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলে ঢাকা ইত্যাদির কথা বলছি, সেখানে বড়, বড় ফ্ল্যাট, এবং একটা ফ্ল্যাটের প্রত্যেকটা বাড়িতেই প্রায় ইন্টারনেট নেওয়া, এবং যেটা ওরা করছেন যে ব্যান্ডউইথটা কম, মানে যতটা দেওয়া উচিত টোটাল ব্যান্ডউইথ সেটা দিচ্ছে না। কারণ দিতে গেলে তাকে সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে ইত্যাদি, ইত্যাদি। ব্যান্ডউইথ কম দিয়ে দিচ্ছে টোটাল হাবে, এবং সেখান থেকে নাম্বার অফ কানেকশন বেশি হয়ে যাচ্ছে, যার ফলে প্রবলেমটা ফেস করছেন। কিন্তু ফাইবার টেকনোলজি যদি সত্যি, সত্যি দেয়, তখন কিন্তু তারা, যেহেতু টেকনোলজিটাই আলাদা, সেখানে শেয়ার্ড ব্যান্ডউইথের ব্যাপার থাকছে না, সেখানে ব্যান্ডউইথটা ডিরেক্ট থাকছে। আমি এক্ষুনি বলছিলাম সেই বিষয়টাতে, সেই বিষয়ে আসছিলাম। ডিরেক্ট ব্যান্ডউইথটা থাকছে সেখানে। তো যার ফলে কি হচ্ছে, যে আপনি কত স্পিড পাচ্ছেন সেটার থেকে বড় কথা হচ্ছে আপনাকে যেটা প্রপোজ করা হচ্ছে, আপনি টেকনিক্যালি সেই স্পিডটা পেতে পারেন, যেটা এখানে পেতে পারেন না। ঠিক আছে? তো সেই হিসেবে আমি বলব যে ফাইবার ইন্টারনেট যদি আপনারা পান, আপনারা অবভিয়াসলি খুবই লাকি হবেন। ঠিক আছে? এবার আমি যেটা আমার গল্প বলছিলাম, যে আমি যখন ফাইবার কেবল পাই, তখন কি করা হলো, আমাকে কি দেওয়া হলো? আমাকে প্রথম কথা কেন দেওয়া হলো ফাইবার? আমাকে নরমালি দেওয়া যেতে পারত। ওরকম ক্যাট 5, ক্যাট 6 কেবল ফেলে দেওয়া যেতে পারত। আমি যখন এখানে ইন্টারনেট নিচ্ছিলাম, তখন আমার এই পাড়ায় বা আমার আশেপাশের যে পাড়া, এলাকা, সেখানে কেউই ব্রডব্যান্ড নেননি। সেই সময় আমি নিয়েছিলাম। এখন যার ফলে কি হচ্ছে, ওদেরকে কি করতে হতো, আমার পাড়াতে বা আমার আশেপাশের এলাকাতে একটা হাব বসাতে হতো। সেখান থেকে ইন্টারনেট দিতে হতো সবাইকে। এখন আমাকে ওনারা বলেন যে, এখানে হাব বসিয়ে তো আমার কোনো লাভ নেই, কারণ এখান থেকে তো কেউ নেবে না। আপনি একাই নিচ্ছেন। তো ওরা যেটা করলো, হাবটাকে আমার বাড়িতে বসিয়ে দিয়ে গেল। মানে এখন আমার বাড়ির এখানে একটা হাব বসে আছে। ঠিক আছে? তো সেখানে একটা হাব বসিয়ে দিয়ে গেল, এবং এই হাব থেকে যেটা কি হতো, কোনো একটা পাড়ার লাইট পোস্টে বা কোথাও বসানো থাকতো, সেখান থেকে একটা ল্যান কেবল গিয়ে আমার কম্পিউটারে বা আমার রাউটারে, ওয়াইফাই রাউটারে গিয়ে ঢুকতো। সেই সেম জিনিসটাই হলো, আমি হাব থেকে একটা ল্যান কেবল, অবশ্যই সেটা একদম ছোট্ট একটা ল্যান কেবল, যেহেতু আমার বাড়িতেই হাব, আমার ঘরের ভেতরে হাব, সেখান থেকে নিলাম, এবং নিয়ে আমি সেখান থেকে ইন্টারনেটটা ব্যবহার করলাম। এখন টেকনিক্যালি আমি ফাইবার ব্যবহার করছিলাম সেই সময়কার কথা বলছি। কিন্তু আমি কিন্তু ওই শেয়ার্ড ব্যান্ডউইথেই ইন্টারনেটটা ব্যবহার করছি। মানে আমার
আমার ঘরটাই আমার পাড়া এবং সেখান থেকে আমাকে একটি মাত্র ইন্টারনেটের কানেকশন দেওয়া হয়েছে। আমি একাই ব্যবহার করছি। সুতরাং যদিও এটা শেয়ার্ড ব্যান্ডউইথ, কিন্তু আমি একাই সেই শেয়ার্ড ব্যান্ডউইথটাকে শেয়ার করছি। যার ফলে কি হয়েছিল, আমি ট্রু ফাইবার না পেলেও আমার বাড়িতে ফাইবার কেবলের মাধ্যমেই এসছে। কিন্তু সেটা হাবের থেকে আবার কনভার্টার দিয়ে সেটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে ইত্যাদি, ইত্যাদি। আমি পরে আসবো সেই বিষয়ে। কনভার্ট করে আমাকে একটা ল্যান কেবল দিয়ে আমার মোডেমে বা আমার ওয়াইফাই রাউটারে দিয়ে দেওয়া হলো। সুতরাং আমি আমার ব্যান্ডউইথটা শেয়ার্ড ব্যান্ডউইথ থাকলেও আমি একাই শেয়ার করছিলাম। তার জন্য ট্রু ফাইবার না থাকা সত্ত্বেও আমি ট্রু ফাইবার স্পিডটা পাচ্ছিলাম কাইন্ড অফ। কিন্তু এখন কি হয়েছে, এখন আমাকে ওরা সত্যি, সত্যিই যেটা ফাইবার কানেকশন সেটা দিয়েছে। এবং যেটা বলছিলাম যে ট্রু ফাইবার যদি কেবল আমাকে দেওয়া হয়, ট্রু ফাইবার কানেকশন যদি আমাকে দেওয়া হয়, তাহলে ওখানে শেয়ার্ড ব্যান্ডউইথের ব্যাপারটাই থাকছে না। সুতরাং সেই ক্ষেত্রে আমার যেটা প্রপোজাল স্পিড সেটা আমি পাবো, যদি না আমার অপারেটর কোনো শয়তানি করেন। এই শয়তানি টার্মটা আমি ব্যবহার করলাম, সরি। কেন করলাম? কারণ কিরকম শয়তানি করতে পারেন? উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আ আমার হয়তো আমি পেতে পারি, আমাকে বলা হলো যে তোমার 80 Mbps প্ল্যান, কিন্তু ওরা ওখান থেকে অ্যাসাইন করে দিলেন যে আমি পাবো 70 Mbps। এখন ওদের ওখানে কি অ্যাসাইন করা আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। সেটা একটা হতে পারে, সেটা হতে পারে। আর যেটা হতে পারে সেটা যদি কোনো মেশিনারি কোনো ফল্ট থাকে। অর্থাৎ এই ফাইবার আসতে গেলে মাঝখানে মানে ওইদিকে একটা পাওয়ার অ্যাডাপ্টার দিতে হয়। এখানে আমার এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে। একটা অপটিক্যাল ফাইবার টু অ্যানালগ কনভার্টার রয়েছে, ইত্যাদি রয়েছে। সরি, অপটিক্যাল ফাইবার টু ডিজিটাল কনভার্টার রয়েছে। এই কনভার্টার যদি কোনো প্রবলেম হয় সেটা আলাদা ব্যাপার, সেটা মেকানিক্যাল ফল্ট। কিন্তু সেটা যদি না থাকে, সেই ইস্যুটা যদি না থাকে, তাহলে আপনি কিন্তু যেটা স্পিড, প্রপোজাল স্পিড আপনি টেকনিক্যালি সেটা পেতে পারেন ফাইবার অপটিক্যাল ব্যবহার করলে। যেটা কিনা অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু পাচ্ছেন না। সেখানে আপনার লিমিটেশন গুলো রয়েছে। এই ফাইবার অপটিক যেরকম আমরা তাহলে কি দেখলাম? আমি একটুখানি সাম আপ করে দিই ছোট্ট করে। সেটা হচ্ছে যে কেবল ব্রডব্যান্ড, যেখানে আমাদের বাড়িতে একটা কেবল ফেলে দিয়ে গেল। আমি ডিরেক্টলি সেটা আমার কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপে ব্যবহার করতে পারি। কোনো অ্যাডিশনাল ডিভাইসের প্রয়োজন নেই। কিন্তু আমরা অ্যাডিশনাল ব্যবহার করি ডিভাইস, কারণ আমাদের ওয়াইফাই দরকার বা আমার একাধিক কম্পিউটার রয়েছে ইত্যাদি, ইত্যাদি কারণে। আচ্ছা, আমি ডিএসএল সম্পর্কে বলেছি, সেখানে বলেছি মোডেম লাগবে। ওখানে একটা টেলিফোনের তার ফেলে দিয়ে গেছে। সেই টেলিফোনের তারটাকে আমি দুভাগে স্প্লিট করেছি। অর্থাৎ সেখানে আর ২ খানা কানেকশন আমি নিয়েছি। তার থেকে একটা আমার ল্যান্ড ফোনে যেটা ডিভাইস সেখানে ঢুকেছে, আরেকটা গেছে আমার মোডেমে। ঠিক আছে? আর ফাইবারের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফাইবার কেবলটা আমার বাড়িতে আসছে। এবার ফাইবার কেবলের যে ডেটাটা আসছে, সেই ডেটাটা আসছে অ্যানালগ ফর্মে। এখন আমাদের মজার ব্যাপার হচ্ছে, আমাদের কম্পিউটার, মানে আমরা যে লাইন কেবল কম্পিউটারের ডেস্কটপে কানেক্ট করছি, ল্যাপটপে কানেক্ট করছি বা ওয়াইফাই রাউটার ব্যবহার করছি, এরা কিন্তু অ্যানালগ ডেটা প্রসেস করতে পারে না। এরা পারে ডিজিটাল ডেটা প্রসেস করতে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যখন নরমাল কেবল ইন্টারনেট ব্যবহার করছিলাম, জাস্ট একটা কেবল দিয়ে গেছে, সেটাকে আমি ল্যাপটপে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। এক্ষেত্রে আমার এখানে একটা কনভার্টার লাগানো আছে। একটা ছোট্ট ৪ কোণা ডিভাইস, মানে একদমই ছোট, মানে হাতের তালু যতটা তার থেকেও ছোট একটা ডিভাইস। সেইটা কিনা আমার কি করছে, ওই ফাইবার যেটা কেবল থেকে যে ডেটাটা আসছে, সেইটা হচ্ছে অ্যানালগ ডেটা, সেটাকে কনভার্ট করে ডিজিটাল ডেটায় কনভার্ট করছে। আর ওই যে ছোট্ট ডিভাইসটার কথা বলছি, ওখান থেকে একটা RJ45 সেই সেম ল্যান কেবল সেইটা বেরিয়েছে। সেটা আমি হয় আমার ডেস্কটপে ডিরেক্টলি লাগাতে পারি, অথবা আমার রাউটার বা সুইচ যাই হোক না কেন, সেখানে আমরা কানেক্ট করতে পারি এবং তাতে করে আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারবো। সুতরাং ফাইবার কেবল এলেও আমি যেরকম নিচে একবার একটা আমার ভুল ধারণা ছিল। আমি ভাবছিলাম কি, যখন আমাকে ১ম বলা হলো তোমাকে এবার ট্রু ফাইবার দেওয়া হবে, বা ১ম এ যখন বলা হলো আপনাকে ফাইবার দেওয়া হবে, আমি ভাবলাম ডিরেক্টলি তো ফাইবার কেবলটা গিয়ে আমার মোডেমে গিয়ে বা আমার রাউটারে গিয়ে লাগবে বা আমার কম্পিউটারে গিয়ে লাগবে। তা কিন্তু নয়। আমাকে কিন্তু সেই RJ45 এর মাধ্যমেই আমাকে নিতে হচ্ছে আমার ইন্টারনেটটা। কারণ ফাইবার যেটা পাঠাচ্ছে সেটা হচ্ছে অ্যানালগ ডেটা, কিন্তু আমার কম্পিউটার অ্যানালগ ডেটা রিড করতে পারে না। আমার কম্পিউটার পারে ডিজিটাল ডেটা রিড করতে। এই হচ্ছে মোটামুটি গল্প আজকের জন্য। এর থেকে বেশি আজকে আমি কিছু বলব না। কারণ সেটা হয়তো আমাদের একটুখানি বেশি ওভারলোড হয়ে যাবে। এখন আপনাদের জন্য ওপেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সে বিষয়ে আপনারা করতে পারেন। আচ্ছা, দাদা শাহিন আলম কথা বলছিলাম। হুম, তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওয়াইফাই ব্যবহার করছি।
তো এখন আমার যেই যারা আমাদেরকে নেটটা প্রোভাইড করছে, তো আমার এখানে বলা হচ্ছে যে এটা শেয়ার নেট নয়। তারা যেটা দিয়েছে অরিজিনাল 1 Mbps। কিন্তু আমার এখানে আমি চেক করে দেখছি যে আমার এখানে খুবই কম, মানে 150-200 কেবিপিএস স্পিড উঠছে। কিন্তু আমার আশেপাশে যারা ব্যবহার করছে তারাও ঠিকঠাক মতন 1 Mbps ই পাচ্ছে। আ সামান্য একটু কম পাচ্ছে। তা আমি কম পাচ্ছি এর কারণ কি? আমার রাউটার কোনো কি ইস্যুস আছে? বা যদি একটু বলেন, যদি আমার রাউটার ২০১৬ তে কিনা রয়েছে। এখন জি। এক্সকিউজ মি। বিষয় হচ্ছে যে প্রথম কথা শেয়ার্ড ইন্টারনেট দিতে গেলে উম সেটা ফাইবার ছাড়া ডিরেক্টলি দেওয়া যায় বলে আমার জানা নেই এবং সেটা খুবই কস্টলি হওয়া উচিত। ঠিক আছে? এরা যেটা শেয়ার্ড বলে আদপে সেটা শেয়ার্ড নয়। ওটা বানিয়ে বলে। আমার যেটা বিশ্বাস। কিন্তু তৎসত্ত্বেও হ্যাঁ, এটা হতে পারে যে ওরা ব্যান্ডউইথটাকে প্রপার রেখেছে, ঠিকঠাক রেখেছে যাতে যেহেতু বাকিরা বলছেন যে বাকিরা 1 Mbps পায় অথচ আপনি পান না। তার মানে আপনার এলাকার আশেপাশে নিশ্চয়ই সেই ব্যান্ডউইথটা প্রোভাইড করা হয়। যাতে করে বাকিরা সেই ব্যান্ডউইথটা পাচ্ছেন কিন্তু আনফরচুনেটলি আপনি পাচ্ছেন না। এবার এর জন্য অনেক কিছু দায়ী হতে পারে। যেরকম প্রথম কথা হচ্ছে কেবল ফল্ট হতে পারে এবং কেবলের থেকে বড় কথা হচ্ছে কানেক্টর। মানে আমি বলছি এই যে RJ45 আমি বলতে মিস করে গেছি, আমার আগে এটা বলা উচিত ছিল। এই RJ45 যেহেতু সবথেকে বেশি মানে এই নেটওয়ার্কিং এর জগতে সবথেকে বেশি ইউজড কানেক্টর। এবার কি হয় এটাকে এই যে কেবলগুলো আছে তার সাথে লাগানো যায়। মানে সাপোজ আমি একটা যারা কেনেন মানে যারা প্রোভাইড করেন তারা কি করেন? একদম বাঞ্চে বড়, বড় কেবল কেনেন। এবার আপনার যতটা দরকার হলো আপনার বাড়ি পর্যন্ত এলো, এসে ওরা কি করে কেবলটাকে কেটে দিল। যতটা দরকার হলো কেটে দিল। তারপর কেবলের মাথায় ওই যে ক্লিপগুলো আছে, যে কানেক্টরটা RJ45 ক্লিপটা সেই কানেক্টরটা লাগায়। ক্রিম্পিং বলে ওটাকে, ক্রিম্প করা হয়। এক ধরনের মেশিন পাওয়া যায়। আমি পরের দিন এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে কানেকশনটা করা হবে। আমরা যারা ব্লাইন্ড পারসনরা রয়েছি তারা আদৌ কি করতে পারি? মানে ক্রিম্পিং করতে পারি কিনা ইত্যাদি, ইত্যাদি বিষয়। যদি আমার নিজের ক্রিম্পিং এর ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নেই, কারণ আমি তো খুব একটা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার নয়। আমার যে খুব দরকার হয় প্রতিদিন তা না। তার জন্য আমি আর আলাদা করে ক্রিম্পার কিনিনি। বাট এটা ইজি টু ক্রিম্প মানে করা যায় চাইলে। একটু সাইটেড হেল্প লাগে, আমি পরের দিন ডিটেইলস আলোচনা করব। এবার মানে বিষয়টা বুঝুন যে বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে যে একটা কেবল আসছে আপনার বাড়িতে, সেটা কেটে দেওয়া হলো মানে যতটা আপনার দরকার লাগবে সেই হিসেবে দেখে তার মাথায় ক্লিপটা লাগানো হলো ম্যানুয়ালি। মানে এক প্রকার যেরকম আমরা স্টেপল করি না? সেরকমভাবে আপনি যদি কল্পনা করেন স্টেপল করে দেওয়া হলো। ঠিক আছে? এবারে কি হয় অনেকে কি করে ওখানে একটা টুপি মতন থাকে বুট যেটাকে বলা হয় টেকনিক্যালি। সেই বুটগুলো লাগানো হয় না। তারপরে অনেক সময় এটা নড়তে, নড়তে কি হয় ভেতরের যে কানেকশন গুলো কারণ ওগুলো তো জাস্ট চেপে বসিয়ে দেওয়া হয়েছে একটা স্টেপলের মতন। ওগুলো লুজ হয়ে যায়। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি বেশিরভাগ যেটা খারাপ হয় সেটা হচ্ছে ওই যে ক্লিপগুলো RJ45 এর যে কানেক্টরটা সেইটা লুজ হয়ে যায় বা সেটা খারাপ হয়ে যায়। তার জন্য নেট স্লো চলতে পারে। ওভারঅল কেবলটা খারাপ থাকতে পারে। কেবলের কোনো একটা জায়গায় খারাপ থাকতে পারে। যেহেতু বাইরে থেকে এসছে কোনো একটা জায়গায় তো চেপে গেছে কোনো কারণে। মাঝখানে। যার ফলে ক্রস টকিং হচ্ছে। চেপে যাওয়া মানে কি? ওর ভেতরের যে ইন্ডিভিজুয়াল যে শিল্ডিং গুলো রয়েছে, সেই শিল্ডিং গুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ? এর বিভিন্ন কারণে হতে পারে। এটা আর ওয়াইফাই আমি যেটা রেকমেন্ড করব ১ম চেক করার জন্য যদি আমার কাছে পসিবল হয়, আমার কাছে যদি সেই ডেটা গুলো থাকে, সেটা হচ্ছে যে আমি আমার রাউটারটাকে বাইপাস করে দিলাম। রাউটারটাকে বাদ দিয়ে দিলাম। আমি ডিরেক্টলি আমার যে কেবলটা ওরা দিয়ে গেছে, সেটা আমার ল্যাপটপ বা ডেস্কটপ যেটা আছে সেখানে আমি কানেক্ট করলাম। করে ওরা যে ডেটাটা দিয়েছে ডেস্কটপটাকে তো কনফিগার করতে হবে যেরকমভাবে আমি আমার রাউটারটাকে কনফিগার করেছি। সেখানে কতগুলো জিনিস দিতে হয়। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে আপনার সাবনেট মাস্ক, একটা প্রাইমারি গেটওয়ে, একটা সেকেন্ডারি গেটওয়ে, একটা ডিএনএস অ্যাড্রেস ইত্যাদি, ইত্যাদি। কয়েকটা জিনিস দিয়ে ওটাকে কনফিগার করতে হয়। তো আমি সেইটাকে আগে কনফিগার করব আমার ডেস্কটপে। করে দেখব যে আমি কি স্পিড পাচ্ছি। যদি দেখি যে না আমি ডেস্কটপে ভালো স্পিড পাচ্ছি মানে উইথআউট রাউটার আমি ভালো স্পিড পাচ্ছি কিন্তু উইথ রাউটার খারাপ। তার মানে আমার রাউটারের প্রবলেম। তখন আমি রাউটারটাকে চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু আমার যেটা ধারণা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে RJ45 কানেক্টর এবং কোনো ক্ষেত্রে কেবল এই ফল্ট গুলোই বেশিরভাগ ক্ষেত্রে হয়। যেহেতু আপনি বলছেন যে আপনার বাড়ির অন্যান্যরা বেশি পাচ্ছেন, আপনি কম পাচ্ছেন। সুতরাং এটা আপনার পার্টিকুলার লাইনের কোনো ফল্ট রয়েছে আরকি। আচ্ছা প্রদীপ দা আমাদের এখানে যেটা হয় যে আমরা কিন্তু সরাসরি যেই ফাইবার কেবলটা দেয়া হয় লাইনটা সেটা কিন্তু সরাসরি
রাউটার এসে লাগে না, কারণ এই ক্ষেত্রে হচ্ছে একটা মিডিয়া কনভার্টার আছে বা অনু আছে। তো আমি মিডিয়া কনভার্টার আমার এখানে ইউজ হয়, সেই মিডিয়া কনভার্টার লাগাতে হয়, তারপরে মিডিয়া কনভার্টারতে আরেকটা কেবল দিয়ে রাউটারে সেটা যায়। তো এই ক্ষেত্রে ওরা সেই মিডিয়া কনভার্টারটা চেক করে বলছে হ্যাঁ মিডিয়া কনভার্টার ঠিকই আছে, অথচ আমি রাউটার চেঞ্জ করেছিলাম, আমি মাঝে 3টা রাউটার নিয়ে এসে টেস্ট করেছি কিন্তু রেজাল্ট একই আসছে। আচ্ছা, তাহলে 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 সেটা যদি হয় তার মানে আপনার ট্রুলি যেটা শেয়ার্ড কানেকশন যেটা বলছেন তাহলে সেটাই আপনার দেওয়া আছে। যদি আপনার বাড়িতে ফাইবার ঢুকে যায় ডিরেক্টলি তার মানে সেটাই দেওয়া আছে। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্টলি মিডিয়া কনভার্টার থেকে একটা RJ45 কেবলের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে কানেক্ট করুন। করে সেখানে কনফিগার করুন। যদি সেটা দেখছেন যে এবার আপনার সুবিধা রয়েছে কারণ এখানে আপনাকে যেহেতু মিডিয়া কনভার্টারটা আপনার বাড়িতেই রয়েছে সুতরাং মিডিয়া কনভার্টার থেকে কেবল যেটা এসছে সেটা নিশ্চয়ই খুব একটা বড় কেবল নয়। তো আপনি চাইলে একটা নিজে অল্টারনেট কেবল কিনে আনতে পারেন। খুব বেশি দাম নয়, ঠিক আছে? একটা নিজে কেবল কিনে আনলেন RJ45 কেবল যতটা সাইজ আপনার দরকার সেই সাইজের একটা কেবল। যদি খুব ভালো হয় যদি শিল্ডেড কেবল কিনতে পারেন, হ্যাঁ? অর্থাৎ যেটা একদম মানে ফিক্সড কেবল যেটা সেরকম যদি কেবল কিনতে পারেন তো সেইটা কিনে আপনি ওটাকে চেঞ্জ করে দেখতে পারেন। ১ম এ আপনি দেখুন কম্পিউটার ডেস্কটপে ডিরেক্টলি যেরকম আমি বললাম ওইভাবে কানেক্ট করে দেখছেন দেখুন যে আপনি কি স্পিড পাচ্ছেন। যদি দেখেন সেখানে আপনি কম পাচ্ছেন, তাহলে নেক্সট আমি যেটা বলব সেটা হচ্ছে এই কেবলটাকেই চেঞ্জ করে দেওয়া। এবং আমি আগের ক্ষেত্রে বলিনি কারণ আগে ভেবেছিলাম যে আপনার ওই হাব থেকে আসছে সেক্ষেত্রে আপনার পক্ষে কেবল চেঞ্জ করা সম্ভব নয় এবং চেঞ্জ করতে অনেকটা পয়সা লাগবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু বাড়িতেই মিডিয়া কনভার্টার যেটা আপনি বলছেন সেটা রয়েছে মানে যেটা অ্যাডাপ্টার ওই ফাইবার টু অপটিক্যাল টু ডিজিটাল কনভার্টার সেটা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা RJ45 কেবলের অল্টারনেট RJ45 কেবলের মাধ্যমে আপনি চেক করে দেখতে পারেন। তাতে যদি না হয় তাহলে বুঝতে হবে যে অন্য কোনো প্রবলেম আছে। হুম? রাতুল বোধহয় কিছু জিজ্ঞেস করছিলে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা এটা একটুখানি মানে ব্যাপার। আমি যখন এই রিসেন্টলি লকডাউনের পরে আমফানের বিশেষ করে পরে আমি ইন্টারনেট প্রোভাইডার চেঞ্জ করেছি আইএসপি। কারণ আগের তো সেখানে আমি যখন জিজ্ঞেস করেছিলাম ওরা আমাকে বলেছে যে সার্ফিং স্পিড 60 Mbps, ঠিক আছে? হুম। আর আমাকে বলছে যে আমি বলছি আপলোড স্পিড ডাউনলোড স্পিড কিরকম হবে? বলছে যে ওই সার্ফিং স্পিডকে 8 দিয়ে নাকি ভাগ করতে হয়, ভাগ করলে যেটা বেরোয় সেটা নাকি ডাউনলোড আপলোড স্পিড। তো এইটার ব্যাপারটা কি আসলে, মানে এরকম কোনো ম্যাথ বা এরকম কোনো হিসেব কিছু আছে নাকি? এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ, এরকম একটা ম্যাথ তো অবশ্যই আছে। সেটা হচ্ছে ইউজুয়ালি উনি যেটা বলছেন মোটামুটি পার্শিয়ালি ঠিক। আবার পুরোপুরি ঠিকও হতে পারে আবার কিছুটা ভুলও হতে পারে। পার্শিয়ালি ঠিক অথবা পুরোপুরি ঠিক। কেন বলছি আমি? প্রথম কথা যেটা আমার ব্যান্ডউইথ বলা হয়, আমরা যেটা বলছি না এত এমবিপিএস, আমরা অনেক সময় ভুল বলি। আমরা বলি কি আমার ডাউনলোড স্পিড হচ্ছে 80 এমবিপিএস। না, ওটা ভুল টার্ম। আমার ব্যান্ডউইথ হচ্ছে 80 এমবিপিএস। যেটা অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ হয়, যেটাকে উনি সার্ফিং স্পিড বলছেন, ইউজুয়ালি তার ৮ ভাগ মতন আমি ডাউনলোড স্পিডটা পাই। এবার আগে যেটা ছিল বেশিরভাগ ক্ষেত্রে ৮ ভাগ হচ্ছে ডাউনলোড স্পিড এবং ১৬ ভাগ বা ডাউনলোড স্পিডের হাফ হচ্ছে আপলোড স্পিড এরকম ছিল। এখন সেটা চেঞ্জ হয়েছে। মানে এখন চেঞ্জ হয়েছে মানে কি? যদি আপনাকে তোমায় বলে থাকে যে না দুটোই সমান মানে আপলোড অ্যান্ড ডাউনলোড স্পিড তাহলে ঠিক আছে এটা সিমেট্রিক্যাল হতে পারে। আমার ক্ষেত্রে আমি যেমন বলছি আমার আ ডাউনলোড ব্যান্ডউইথ হচ্ছে আবার বলছি ডাউনলোড স্পিড নয়। আমি ডাউনলোড ব্যান্ডউইথ বলছি। সেটা হচ্ছে 80 এমবিপিএস এবং আমার আপলোড ব্যান্ডউইথ হচ্ছে 60 এমবিপিএস। সুতরাং আমি যদি সেটাকে কনভার্ট করি তার মানে আমি মোটামুটি ৮ দিয়ে যদি ভাগ করি তাহলে ১০ এমবিপিএস আমি ডাউনলোড স্পিড পাচ্ছি এবং এই ৬০কে ৮ দিয়ে ভাগ করলে যা হয় সেই হিসেবে আমি আপলোড স্পিড পাচ্ছি। এবার যদি তোমার ক্ষেত্রে ওরা বলে যে আপলোড স্পিড সেম আছে, হতে পারে কারণ কিছু কিছুতে হয়। যেরকম জিও ফাইবার যারা ব্যবহার করছে তারা জানবে যদি কেউ ব্যবহার করে থাকে। ওরা রিসেন্টলি এটা বলেছে যে ওরা এখন আপলোড অ্যান্ড ডাউন আগে ছিল না এখন বলছে যে ওরা সিমেট্রিক্যাল দেবে। ডাউনলোড আপলোড স্পিড সেম দেবে। ইউজুয়ালি এক্সকিউজ মি এটা আগে ছিল না। হ্যাঁ, ডাউনলোড সবসময় বেশি থাকে এবং আপলোড সবসময় কম থাকে। তবে আবারও বলছি এটা কিন্তু ভাবা খুবই ভুল ভাবা, মিসকনসেপশন যে আচ্ছা আমার 80 এমবিপিএস এর নেট তার মানে আমি 80 এমবিপিএস এ ডাউনলোড করতে পারবো। এটা MP3 তে এন্টার প্রেস করব ডাউনলোড হয়ে গেল। এরকম নয়। আমরা মোটামুটি অন অ্যান এভারেজ তার ৮ ভাগ পাই। আচ্ছা, না কিন্তু তাহলে যদি ওরমই হয় তাহলে আমরা মানে কখনো দেখি ডাউনলোড স্পিড একেবারে কমে গেছে, মানে সে ২০০-র নিচে চলে এসছে, তখন আমাকে ফোন করে বলতে হয় যে স্পিড কম কেন?
হ্যাঁ, আবার কখনো দেখি যে মানে ঠিকঠাকই আছে, মোটামুটি 4 Mbps বা 3 Mbps এরকম আছে। হ্যাঁ, এবার এটার এটা অনেক কেন? গল্প আছে। একটা হচ্ছে যে নরমালি একটা তো হতেই পারে যে লাইনে কোনো ফল্ট। মানে আমাকে বলা হয়েছে 80 Mbps কিন্তু আমাকে কনস্ট্যান্ট দিচ্ছে না। সেটা হতে পারে ব্যান্ডউইথ এর ইস্যু, যেটা আগে উল্লেখ করছিলাম। ফাইবার হলে আলাদা ব্যাপার। ফাইবার হলে টেকনিক্যালি ব্যান্ডউইথ এর ইস্যু হতে পারে না। মানে হওয়া উচিত নয়। তাহলে হয়তো ওদের কোনো মেশিনারি ফল্ট রয়েছে বা কিছু। ঠিক আছে? বাট নরমালি যেটা হয় কেবল কানেকশনের ক্ষেত্রে, কেবল ব্রডব্যান্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্যান্ডউইথ ইস্যুটা একটা থাকে। তার জন্য অনেক সময় ডাউনলোড স্পিড, আপলোড স্পিডের মানে যেটা বলছি সেটা, মানে আমি যদি ধরি আমার ক্ষেত্রে 80 Mbps, তার মানে আমি 10 Mbps পাবো। তো 10 Mbps অবভিয়াসলি আমি সবসময় পাই না ডাউনলোড স্পিড। এটা একটা হতে পারে। কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডাউনলোড স্পিড বা সার্ফিং স্পিড এটা কিন্তু শুধুমাত্র আমার উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে? আমার হতে পারে যে আমার 1000 Mbps ইন্টারনেট, কিন্তু আমি 100 Kbps ডাউনলোড স্পিড পাচ্ছি। এটা ডিপেন্ড করে অবশ্যই, মানে এটা ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট আমি যদি বলি। সেটা হচ্ছে যে আমি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি বা যে সার্ভার থেকে ডাউনলোড করছি, তারা কি সেম স্পিডটা প্রোভাইড করছে? তাদের কি সেম ওই ব্যান্ডউইথটা রয়েছে যে আচ্ছা, আমাকে মানে 10 Mbps এ দেবে? সাপোজ ধরো কোনো একটা কিছু ডাউনলোড করছি, ধরো সাপোজ বিএইচপি থেকে, তাহলে বিএইচপি সার্ভারের উপরেও ডিপেন্ড করবে, মানে হ্যাঁ, ব্লাইন্ড এর থেকে অবশ্যই। ধরো কিছু। অবশ্যই। মানে বিএইচপি তো নিজে কিছু হোস্ট করে না। বিএইচপি ওই যে ক্লাউড সার্ভিসগুলোতে দেয়। হ্যাঁ? তো সেই ক্লাউড সার্ভিসের উপরে। যেমন আমি বলছি, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বা বলছি। ধরো আমি যদি উই ট্রান্সফার থেকে ধরো কেউ ফাইল দিল, হ্যাঁ, আমি হ্যাঁ, ডাউনলোড করবো সেই ফাইলটা। হ্যাঁ, ধরো একটা 2 জিবির ফাইল দিয়েছে। হ্যাঁ। সেটা অবশ্যই WeTransfer এর সার্ভারকে সেই স্পিডটা থাকতে হবে। হ্যাঁ, আমার 2000 Mbps স্পিড থেকে কোনো লাভ নেই যদি WeTransfer আমাকে সেই স্পিডটা প্রোভাইড না করে। যেমন আমি দেখেছি আমার এক্সপেরিয়েন্সে আপনার Google কি Drive-এ আপলোডের স্পিডটা খুবই ভালো। মানে আমি যত রাজ্যের যা আপলোড করেছি, যত জায়গায় মেইল পাঠানো হোক, যাই হোক, ইভেন Gmail এর কথা বলছি যে আমি দেখেছি আমার এক্সপেরিয়েন্সে Google Drive-এ আপলোড করলে এত ফাস্ট আপলোড হয়, তখন আমি বুঝতে পারি যে না, তাহলে সত্যি আমার এই ক্যাপাবিলিটিটা রয়েছে। আমি একটা 100 MB ফাইল এন্টার প্রেস করলাম, মানে নিমেষের মধ্যে আপলোড হয়ে গেল। হ্যাঁ? ডাউনলোডও Google Drive থেকে খুবই তাড়াতাড়ি হয়, অন্ততপক্ষে কম্পিউটারে। মোবাইলের গল্প জানি না, কিন্তু কম্পিউটারের কথা বলছি। তো তার মানে কি Google Drive-এ যে ক্লাউড সার্ভিসটা রয়েছে, সেই ক্যাপাবিলিটিটা তার রয়েছে যে আমাকে এই স্পিডে ডাউনলোড করতেও অ্যালাউ করবে, বা তার সেই সার্ভারের ক্যাপাবিলিটিটা রয়েছে। সুতরাং সবসময় এটা আমার উপরে ডিপেন্ড করে না যে আমার কি স্পিড রয়েছে, ডিপেন্ড করে সার্ভার যে যার কাছ থেকে আমি ফাইল নিচ্ছি, সে কি স্পিড প্রোভাইড করছে। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই বিফোর টেকিং আদার কোয়েশ্চেনস। সেটা হচ্ছে যে আমি আগের দিন যখন বলছিলাম না যে ডোমেইন কেনা, হোস্টিং কেনা, তো সেখানে আপনারা যখন কিনতে যাবেন, আমি সাপোজ এখানে বিগ রকের কথা বলছি। বিগ রক থেকে আমি একটা হোস্টিং কিনবো। তো সেখানে আমাকে বলা হচ্ছে ইউএস সার্ভার, কথার কথা বলছি আমি, অন অ্যান অ্যাভারেজ ₹3000 পার ইয়ার। ইন্ডিয়ান সার্ভার ₹3500 পার ইয়ার। জিনিসটা কি? যে আমি যদি ইউএস সার্ভার কিনি তাহলে আমাকে $3000 বছরে দিতে হবে। ইন্ডিয়ান সার্ভার কিনলে $3500 বছরে দিতে হবে। কেন? বা আমি ইন্ডিয়ান সার্ভার কিনবো কেন ইউএস সার্ভার ছেড়ে? প্রথম কথা, ইউএস সার্ভার মানে কি? যে কম্পিউটারটায় আমার ডেটাটা থাকবে সেটা আমেরিকায় রয়েছে, মানে ইউএসএ তে রয়েছে। আর ইন্ডিয়ায় মানে ইন্ডিয়াতে রয়েছে। এখন এখানে একটা তো বিষয় অবশ্যই, সেটা হচ্ছে ডেটা সিকিউরিটি। মানে ইউএসএ সার্ভারে বসে কেউ আমার ডেটা দেখছে কিনা, হ্যাঁ, বাইডেন এখন বসবেন আরকি, তিনি আমার ডেটা দেখছেন কিনা। এটা একটা বেশ সিকিউরিটি ইস্যু হয়। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ান সার্ভার যদি ঠিকঠাক সার্ভার হয়, মানে সার্ভারের যে স্পেসিফিকেশন সেটা যদি ঠিকঠাক থাকে, তার মানে কি হচ্ছে, আমি ইন্ডিয়ায় বসে ইন্ডিয়া থেকে ডাউনলোড করছি। তার মানে আমার স্পিডটা কিন্তু ও সার্ভার বেশি দিচ্ছে আমাকে। এখন আমার যদি প্রাইমারি অডিয়েন্স ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল যারা যে সমস্ত রয়েছে আশেপাশে, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি, আমার যদি অডিয়েন্স তারা হয় এবং আমি যদি চাই যে আমি ফাস্টার অ্যাক্সেস দেবো তাদেরকে, তাহলে আমি ইন্ডিয়ান সার্ভার কিনবো পয়সা খরচা করে। আর তা না হলে আমার ইউএস সার্ভার দিয়ে চলবে। অর্থাৎ এখানেও কিন্তু এই স্পিডটা, মানে সামান্য এইটুকুর জন্য কিন্তু স্পিডটা ম্যাটার করছে। সুতরাং যে প্রসঙ্গেই কথাটা বললাম যে আমি কি সার্ফিং স্পিড পাবো, সার্ফিং স্পিডের কথা বলছি, নট অনলি আপলোড অ্যান্ড ডাউনলোড। একটা পেজ খুললাম, কত স্পিডে পেজটা খুলছে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে যে আমার সার্ভারের উপরে। হ্যাঁ, যে আমার সার্ভার মানে সেই সেই স্পিডটা প্রোভাইড পেজটা করছে যে কিনা। সার্ভারে, মানে যে সার্ভারে হোস্ট করা আছে, যে সেই ওয়েবসাইটটা আর কি। ওয়েবসাইটটা বা ফাইলগুলো। যেমন মানে এটা আপলোডের ক্ষেত্রেও হয়, মানে
আপলোডের ক্ষেত্রেও তো তাহলে সার্ভারের উপর হ্যাঁ, ডিপেন্ড করে অবশ্যই, কিছু। অবশ্যই। ধরো ইউটিউবে অনেক সময় দেখেছি ভিডিও খুব আস্তে আস্তে আপলোড হয়, কখনো হ্যাঁ, দেখেছি আবার মানে তাড়াতাড়ি হয়ে গেল আপলোড। রাইট। তার মানে কি এবার ইউটিউবে আপলোডের আরো অন্য গল্প আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম একটু কথা একটু প্রদীপ দেখ একটু হ্যাঁ, হ্যাঁ, আমি একটা প্রশ্ন রাখছি, আমার নেট এখনই শেষ হয়ে যাবে, একটু প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা, আমাদের মানে যাদবপুরে হস্টেলে অনেক সময় তো নেটওয়ার্ক মানে খুবই মানে খারাপ অবস্থা থাকে, তখন ওখানে ফোন করলে ওরা একটা কথা বলে যে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে গেছে। এটা কি ঠিক কথা? এটা কি কোনো ছিঁড়ে যেতে পারে অপটিক্যাল ফাইবার? হ্যাঁ, প্রথম কথা এটা পার্শিয়ালি ট্রু মনে হচ্ছে আমার। একটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে গেলে তো আমার কানেকশনটাই চলে যাবে। হ্যাঁ, ছিঁড়ে যেতেই পারে। এই তো আমফানে আমার এখানে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে গিয়েছিল। এটা একটা হতে পারে। কিন্তু আমি পুরোপুরি মিথ্যে কেন বলছি না, আমি আমার এখানে সিচুয়েশন বলছি। আমার এখানে আমার অপারেটরের সাথে যেহেতু আমার কিছুটা ঘনিষ্ঠতা রয়েছে, সেই কারণে আমি জানি। আমার এখানে মানে আমার অপারেটর তো মেন হাব। সেখান থেকে গোটা আগরপাড়া পাচ্ছে, আমার যে এলাকা সেটা পাচ্ছে। তো উনি বললেন যে আমার এখানে ২ খানা ফাইবার কেবল এসছে। আমার যে হেড অফিস কলকাতা সেখান থেকে। একটা এসছে আমাদের এখানে এলাকার বলছি বেলঘরিয়া থেকে, আর একটা এসছে কামারহাটি থেকে। এখন আমার কামারহাটিটা হচ্ছে প্রাইমারি কানেকশন। অর্থাৎ ওই কামারহাটি থেকে যে ফাইবার কেবলটা এসছে ওটাতেই আমি তোমাদেরকে ইন্টারনেটটা দিই সবসময়। এবার কোনো কারণে যদি কামারহাটিটা ড্যামেজ হয়ে যায়, মাঝখানে ফাইবার কেটে গেল, কাজ পড়ে গেল, কিছু হলো, তখন আমি সেটা বেলঘরিয়ারটায় ট্রান্সফার করে দিই। কিন্তু বেলঘরিয়ার ফাইবারটা একটু স্লো, মানে ওখানে যে ব্যান্ডউইথটা আছে সেটা একটু স্লো। হ্যাঁ, তার জন্য যদি কখনো দেখো যে কিছুক্ষণ ইন্টারনেট আসছে না, তারপরে আমি এসএমএস করে জানিয়ে দেবো, বা যদি না জানাই, যদি দেখো যে অনেকক্ষণ ইন্টারনেট নেই, তারপর ইন্টারনেট এসছে কিন্তু ইন্টারনেটটা স্লো কাজ করছে, তাহলে বুঝে যাবে যে ওটা বেলঘরিয়া সার্ভার থেকে দেওয়া হয়েছে। তো আমি যদি ধরে নিই উনি সত্যি কথা বলছেন, তাহলে এটা ধরে নিতে হবে যে ওনার প্রাইমারি যে ওনারা যদি এই সিস্টেম থাকে, সব জায়গায় থাকে না, ওনারা যদি এরকম থাকে, একটা প্রাইমারি ফাইবার রয়েছে, একটা সেকেন্ডারি লাইন রয়েছে, তো প্রাইমারিটা তখন কাজ করছে না, সেকেন্ডারিটা কাজ করছে, তো তখন ওটা একটু স্লো হতে পারে, কারণ যেটা ফাস্টার সেটাকেই ওরা প্রাইমারি হিসেবে ব্যবহার করবে। কিন্তু যেটা আমি দেখেছি, যে নোংরামিটা আমি দেখেছি, সরি টু সে, সেটা হচ্ছে যে ওরা মানে যারা যেহেতু জানে না, একটা বলে দিলেই হয়ে গেল, কেবল খারাপ হয়ে গেছে, অপটিক্যাল ছিঁড়ে গেছে। যদি অপটিক্যাল ছিঁড়ে যায় তাহলে লাইনটা আসছে কোত্থেকে? তো আমার মনে হয় যদি এরকম কথা পরের দিন বলে, তাহলে আগে জিজ্ঞেস করো যে তাহলে আমার যদি অপটিক্যাল ফাইবার ছিঁড়েই যায়, তাহলে এখন লাইনটা কোত্থেকে পাচ্ছি? সেটা দেখো যে ওরা কি উত্তর দিচ্ছে। হ্যাঁ, এটা প্রায় বলতো, আমরা যখনই ফোন করতাম তখন এই কথাটাই বলতো। হ্যাঁ, এই কমন জিনিস আছে। এই এই নেটওয়ার্কে এই যে কেবল গুলো হয়, যেগুলো রাস্তায় থাকে অ্যাকচুয়ালি, মানে এগুলো হ্যাঁ, বাড়িতে থাকে না সাধারণত, হ্যাঁ, সেইগুলো জড়িয়ে থাকা, মানে ধরো ধরো অনেক সময় আমি দেখেছি কি করেছে এখানকার অপারেটররা কি করে, গাছের সাথে হয়তো বেঁধে দিল, হয়তো ঝুলে গেছে বা কোনো কারণে পড়ে যাচ্ছে, গাছের সাথে বেঁধে দিল জড়িয়ে টড়িয়ে। তো তার জন্য কি স্পিড কম হতে পারে বা এরকম কিছু আছে, এরকম কোনো ব্যাপার আছে, বা এটা কি সম্ভব আদৌ? আচ্ছা, বলছি এখানে দুটো ফ্যাক্টর কাজ করে। গুড কোশ্চেন। এখানে দুটো ফ্যাক্টর কাজ করে। আমি প্রথমে মানে কেবল ব্রডব্যান্ডের যে ক্যাট কেবল, তার কথা বলছি, ল্যান্ড কেবল, ক্যাট কেবল, তার কথা বলছি। সেখানে এক্সকিউজ মি, জড়িয়ে থাকলে মানে অ্যাজ সাচ প্রবলেম কিছু হওয়ার কথা নয়। আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে জড়িয়ে থাকলে অ্যাজ সাচ ডেটা লস হওয়ার কোনো কথা নয়। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে সাপোজ একটা গাছ রয়েছে, সেখানে আমি ৩ পাক দিয়ে দিয়েছি কি ২ পাক দিয়েছি একটা কেবলকে। তার মানে কি ওইখানে কেবলের লেংথটা কিন্তু বেড়ে গেল। যদি আমি নরমালি আনতাম, সাপোজ গাছের সাথে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি বা কিছু, তার মানে কি আমি অন্ততপক্ষে ২ ফুট কেবল সেভ করতে পারতাম, বা কি ১ ফুট ১.৫ ফুট কেবল সেভ করতে পারতাম। কিন্তু আমি যখন পেঁচিয়ে দিচ্ছি, গাছটাকে জড়িয়ে দিচ্ছি, তার মানে কিন্তু আমার এক্সট্রা ২ ফুট কেবল লাগছে। এবার আগেই বলেছি যে ল্যান্ড কেবলের ক্ষেত্রে যে ইস্যু, সেটা হচ্ছে লেংথ বাড়ছে যত, তত কিন্তু আমার ড্রপ হচ্ছে, স্পিড ড্রপ হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে পার্শিয়ালি কিন্তু ক্ষতি আছে যদি অনেক বেশি জড়ানো-টড়ানো থাকে। আচ্ছা, ফাইবারের ক্ষেত্রে কিন্তু আরো গল্প। ফাইবারের ক্ষেত্রে মানে ওরা জড়াতে পারে না। কারণ হচ্ছে দেখো, স্বাভাবিকভাবে যেরকম এখানে তো আলোটা প্রবাহিত হচ্ছে। সাপোজ আমি একটা যদি লাইটের কথা বলি, বা আমার মোবাইলের চার্জারের যে কেবলটা আছে, সেটা যদি আমি গুটিয়ে ফুটিয়ে রাখি,
খুব একটা ক্ষতি নেই। মানে হ্যাঁ, এবার গুটিয়ে রাখলাম আমার খারাপ কোয়ালিটির কেবল হলে ভেতরে কেবল কেটে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি গুটিয়ে রেখেছি বলে আমার ডেটা লস হবে এরকমটা নয়। আমার চার্জিং স্লো হবে এটা নয়। কিন্তু সাপোজ আমি কল থেকে একটা পাইপ নিয়েছি, পাইপ থেকে জল নেবো। একটা নরমাল যেরকম পাইপ হয়। সেই পাইপটাকে যদি আমি গুটিয়ে ফুটিয়ে রাখি তাহলে কি হবে? মাঝখানে কোথাও যদি চেপে যায় বা এতবার পাক দিয়েছি যার ফলে কি জলের যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু কমে যাবে। সেরকমভাবে এই যে ফাইবার কেবল, আগেই বলেছি যে এখানে কিন্তু প্রবাহিত হচ্ছে লাইটের মাধ্যমে, আলোর মাধ্যমে। আলোটাকে থ্রো করা হচ্ছে এক প্রকার। তো সেই আলোর যে থ্রোয়িংটা, সেটা যদি মাঝপথে ব্যাহত হয় গুটিয়ে যাওয়ার ফলে, তাহলে কি হবে? তার যে স্পিডটা সেটা কিন্তু কমতে থাকবে। বা প্রয়োজন হলে মানে সেরকম সিচুয়েশন হলে বন্ধ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমি আরেকটা গল্প বলি ছোট্ট করে। এটা আমি শাহিনকে বলব, শাহিনের জন্য এই কথাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এবং সাধারণত তার জন্য কি হয় যে ফাইবার কেবল যেটা মেইন আমার রাস্তা থেকে আসছে, সেইটা সাধারণত ওরা ওই পেঁচাপেচি করে না। প্রয়োজন হলে দড়ি-টড়ি দিয়ে বা কিছু দিয়ে বেঁধে দিল, হয়তো গাছের সাথে বা কোনো কিছুর সাথে। কিন্তু ওই কেবলটাকে পেঁচিয়ে বাঁধে না ইউজুয়ালি, কারণ তাতে গল্প আছে। প্রথম কথা, এই কেবলগুলো খুব হার্ড হয়। মানে বেশি বাঁকা-টাকা করতে গেলে ভেঙে যেতে পারে ভেতরে জিনিসপত্র। ঠিক আছে? তো যার ফলে ওইটা হয় না। এখন এই যে কেবলটা আসছে, আমার বাড়িতে ফাইবার কেবলটা ঢুকছে। আবার বলছি ফাইবার কেবলটা কিন্তু খুব শক্ত, মানে একদম সেই মনে হবে স্টিক, মানে সরু, আঙুলের থেকেও সরু। কিন্তু মানে আমাদের যে পিঙ্কি ফিঙ্গার তার থেকে একটু সরু কেবলগুলো হয় আমাদের বাড়িতে যেগুলো আসে। কিন্তু প্রচন্ড শক্ত। এবার কি হয়, ওই কেবলটা ব্রেক করে, মানে এবার ওই যে শক্ত কেবলটা ওটাকে কিন্তু ডিরেক্টলি মোডেমের সাথে বা ওই যে কনভার্টার যেটা বলা হচ্ছে, ওই কনভার্টারের সাথে লাগানো যায় না। ঠিক আছে? ডিরেক্টলি। কারণ ওটা এতটাই শক্ত, মানে ওটা কনভার্টারের সাথে ঢোকানো যাবে না। খুব মুশকিল, মানে ওর মাথায় কিছু ক্লিপিং করা। তখন কি হয়, ওইটা গিয়ে একটা মেশিনে গিয়ে লাগে। ওখান থেকে একটা সরু অপটিক্যাল ফাইবার কেবল বেরোয়। সেটা একদম সরু, গোল, মানে চাইলে ওটাকে বেন্ড করা যাবে এরকম। এইবারে অনেকে যে ভুলটা করেন ঠিকঠাকভাবে সাজিয়ে রাখার জন্য, সেই সরু কেবলটা যেটা আসছে আমার ফাইবার থেকে আমার যে কনভার্টার সেখানে আসছে, এই কেবলটাকে গুটিয়ে রাখেন। কারণ বেশ নরম কেবল গুটিয়ে রাখলেন। এই গুটিয়ে রাখলে কিন্তু স্পিড ড্রপ করবেই। সুতরাং ওই যে কেবলটা সরু মতন নরম মতন একটা কেবল যেটা আমার কনভার্টারে এসছে, সেই কেবলটাকে চেষ্টা করতে হবে যত কম গুটিয়ে রাখা যায়। মানে যদি একান্ত গোটাতেই হয় তাহলে যাতে বড় করে অন্ততপক্ষে ১ ফুট তার ব্যাস হবে এরকমভাবে গুটিয়ে রাখলে তবুও ঠিক আছে। কিন্তু একদম ছোট করে গুটিয়ে বেঁধে-পুঁধে রাখলাম, ওটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? ওটা কিন্তু বেসিক্যালি একটা পাইপ। ওটাকে যদি জোরে প্রেস করা হয়, আমি প্রেস করতে বলব না কখনোই। তাহলে দেখা যাবে ওটা ভেতরে ঢুকে যাচ্ছে। মানে একটা যেরকম কলের পাইপ প্রেস করলে যেরকম হবে, সেরকমভাবে ওটা ঢুকে যাবে। ঠিক আছে? তো অনেক সময় এই কারণেও কিন্তু আ ওই কেবল খুব বেশি গোটানো থাকলেও কিন্তু অনেক সময় স্পিড ড্রপ করতে পারে। ঠিক আছে? আর আমি আরেকটা জিনিস দেখেছি যে আমার যে রাউটারের যে কেবলটা আছে সেটা হুম। যদি আমি রাউটারে লাগিয়ে ল্যাপটপে কানেক্ট করি, তাহলে যে স্পিডটা দেয় ওটা যদি আমি ডিরেক্টলি ল্যাপটপের যে এইচডিএমআই পোর্টের পাশে যে পোর্টটা আছে ওখানে যদি হুম। আমি লাগাই, তাহলে ওর থেকে কিন্তু বেশি স্পিড দেয়। এটা মানে হ্যাঁ, তার মানে কিভাবে হয়? রাউটারে যেটা তার মানে রাউটারটা ঠিক নেই। রাউটারের গল্প আছে। হয়তো রাউটারের সুইচটা ভালো নয়। সুইচ মানে কিন্তু আমি সুইচ নিয়ে যদি আলোচনা করব এটা কিন্তু ভেবেছিলাম, কিন্তু প্রথম আজকে সময় থেকেই, হবে মানে না। যখন থেকে রাউটারটা কিনেছি সেই সময় থেকেই এই হ্যাঁ, ব্যাপারটা আছে। এবার আমরা এই কিন্তু সুইচগুলো না, সুইচ মানে হচ্ছে কানেক্টর। সুইচ মানে মানে এখানে যেগুলো সুইচ পিছন নয়। দিকে থাকে সাধারণত হ্যাঁ, যেখান থেকে ইয়ে, আমি রাউটারের যে কানেক্টর যেখানে আমার কেবলটাকে আমি লাগাচ্ছি, ইনসার্ট করছি। সেই যে ৪ টে ৫ টা আর ২ টো ৩ টে ৪ টে যা আছে, ওইটাকে সুইচ বলা হয়। ঠিক আছে? অনেক সময় সুইচগুলো আবার একটা নরমাল থাকে, একটা গিগাবাইট সুইচ থাকে। গিগাবাইটের সুইচগুলো খুব ভালো হয়। মানে যে রাউটারের স্পেসিফিকেশন থাকে উইথ গিগাবাইট সুইচ। রাউটারটা টিপি লিংকের হতে পারে, কি নেট গিয়ারের হতে পারে। কিন্তু গিগাবাইট সুইচ, ওটার কোয়ালিটি খুব ভালো হয়। তো তার মানে সুইচে কোনো গল্প আছে। সুইচে গল্প থাকতে পারে, অথবা আরেকটা গল্প থাকতে পারে, সেটা হচ্ছে যে আ মানে না, অবশ্য তোমার ক্ষেত্রে তো ফাইবার লাইন নেই, সরি। ফাইবার লাইন থাকলে আমি বলতাম যে যেটা কনভার্টার থেকে যে কেবলটা রাউটারে এসছে সেই কেবলটা হয়তো অতটা ভালো না। সেটা হতে পারে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল নয়। তো আমার বিশ্বাস যে এটা রাউটারেরই কোনো ইস্যু। রাউটারের সুইচটা অতটা ভালো নয়। তবে যেদিন রাউটার নিয়ে আলোচনা হবে সেদিনকে একটু বলে হ্যাঁ, দিও যে কিরকম রাউটার আমরা কিনবো, হ্যাঁ, এই আমরা পরের একটু দিনই আমরা এই বিষয়ে রাউটারের বিষয়ে আলোচনা করব।
রাউটার, মডেম, সুইচ ইত্যাদি বিষয়ে পরের দিনই আলোচনা হবে। ওকে, আর এটা যদি একটু বাইরের প্রশ্ন, মানে জুম নিয়ে একটা প্রশ্ন, এই যে তুমি কিছুক্ষণ আগে আমাদেরকে এনভিডিয়াটা দিলে বা এটা দিলে আবার অফ করে দিলে, তো এটা কি মানে সাউন্ড কার্ড আছে বলে করতে পারছো নাকি এটা এমনিও করা যায়? না, নরমালি যারা জুমে দেয় তারা হচ্ছে স্ক্রিন শেয়ার করে। যারা জুমে কোনো না, জস তুমি দেখাচ্ছে হয়তো ইত্যাদি, ইত্যাদি। অনেকে মাঝে কিন্তু আমি মধ্যে সেটা মাঝে করিনি। মধ্যে আমার যখন এনভিডিয়া দাও হ্যাঁ, বা আমি এই স্ক্রিন শেয়ার যেমন করি এখন না। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা করি, আমার যেহেতু আমার সাউন্ড কার্ড আছে, সেই কারণে আমি আমার যে সাউন্ড কার্ড থেকে মাইক্রোফোনটা যাচ্ছে, আমার কথা যাচ্ছে, আমার জসটাকে সেই সাউন্ড কার্ডে রাউট করে দিই, তখন তোমরা শুনতে পাও। আর তা না হলে আমার আলাদা চ্যানেলে থাকে। একটি কমপ্লেক্স সেটআপ করা আছে এখানে। হ্যাঁ, যার ফলে আমি স্ক্রিন শেয়ার না করে আমি চাইলে আমার স্ক্রিন রিডারের সাউন্ড বা যেকোনো সাউন্ড আমি শোনাতে পারি। আচ্ছা, মানে এটা সাউন্ড কার্ড আছে বলেই সম্ভব, হ্যাঁ, এটা হ্যাঁ, আমাদের হ্যাঁ। ক্ষেত্রে সম্ভব না যে আমি উম শুধুমাত্র মানে আমি মানে কারণ ল্যাপটপ থেকে কোনো মিটিং বা কোনো কিছু করলে জুমের মাধ্যমে ফোন থেকে সাধারণত বোঝা যায় না হেডফোন থাকলে, কিন্তু ল্যাপটপ থেকে শোনা যায়, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি। আরেকটা উপায় হতে পারে, আমি নিজে টেস্ট করে দেখিনি। সেটা হচ্ছে ল্যাপটপে স্টেরিও মিক্স যদি থাকে, স্টেরিও মিক্সটা অন করে নিলে, আর যদি জুমে আমি ইনপুট হিসেবে স্টেরিও মিক্সটাকে সিলেক্ট করি, তাহলে একটা হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি নিজে কখনো টেস্ট করে দেখিনি। সুতরাং আমি অ্যাসিওর করছি না। বাট একটা মানে টেকনিক্যালি হওয়া তো উচিত। হ্যাঁ? সেক্ষেত্রে যদি আমি আমার জস শোনাতে চাই, তাহলে আমি স্টেরিও মিক্সটা ব্যবহার করতে পারি। আর তাছাড়া জুমে তো আচ্ছা, সুবিধা আছে মোডেম আর স্ক্রিন শেয়ার রাউটার করা। দুটো জিনিস আলাদা। হ্যাঁ, মোডেম আর রাউটার দুটো হ্যাঁ, জিনিস আলাদা। আর আমি একটা সেই ছোট ইউএসবি রাউটার, যে ওগুলো কি বলা হয়, ইউএসবি রাউটার নাকি মানে না, আমার ওটা যেহেতু অ্যাকচুয়ালি ল্যাপটপে ইউএসবি ওয়াইফাই মোডেম কাজ বললেই ওটা করছে না। বেটার হয়। ইউএসবি মোডেম, ওটাকে আমরা অনেক সময় ডেটা কার্ডও বলতাম। বাট ওটা অ্যাকচুয়ালি এটা একটা ইউএসবি মোডেম। এবার হ্যাঁ, এবার আচ্ছা, আচ্ছা। যেটা হচ্ছে ইউএসবি মোডেম ২ রকম হয়, হ্যাঁ? একটা হচ্ছে ইউএসবি মোডেমই শুধু ছিল। মানে জাস্ট কম্পিউটারে যেখানে আমি কানেক্ট করব সেটাতে ব্যবহার করা হতো। আরেকটা হচ্ছে ইউএসবি মোডেম এবং তার সাথে ওয়াইফাই লাগানো আছে। সেটা হচ্ছে ইউএসবি মোডেম প্লাস রাউটার। ঠিক আছে? এখন তো অনেক কম্বাইন হয়ে গেছে। এখন মোডেম প্লাস রাউটার প্লাস সুইচ। অ্যাকচুয়ালি যেটা রাউটার বলছি আমরা না? আমার বাড়িতে, তোমার বাড়িতে যেটা আছে, ওয়াইফাই ব্যবহার করি, সেটা শুধু রাউটার নয়। সেটা রাউটার মানে প্লাস সুইচ। যেটার ওই মানে যেটার তোমার মানে পিছন দিকে দুটো হ্যাঁ। এরিয়াল মতো, মানে হ্যাঁ, এরিয়াল হ্যাঁ, মতো হ্যাঁ। রয়েছে দুটো। হ্যাঁ, ওটাকে শুধু রাউটার বললে টেকনিক্যালি ভুল বলা হবে। কারণ ওটা শুধু রাউটার নয়। ওটা রাউটার প্লাস সুইচ। অর্থাৎ ওই যে পেছনে যে কানেক্টর গুলো আছে, কেবলের যে আমি যে ২ খানা, ৩ খানা, ৪ খানা পিসি কানেক্ট করতে পারি ল্যান কেবলের মাধ্যমে। এই কানেক্টর এটা কিন্তু সুইচ। এই সুইচ জিনিসটা আলাদা জিনিস। আমরা যখন পরের দিন আলোচনা করব, তখন আমরা এই বিষয়ে কথা বলব। ঠিক আছে? সুতরাং আমরা এখন অনেক কম্বাইন, এখন তো মোডেম প্লাস রাউটার প্লাস সুইচ একসঙ্গে পাওয়া যায়। যাদের দরকার হবে তারা ব্যবহার করবে আরকি। হ্যাঁ, তো সবই এখন কম্বাইন্ড হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এটা মাল্টিপল কম্পোনেন্টস টুগেদার। আচ্ছা, দাদা শাহিন আলম বলছি। আমার প্রশ্ন আরেকটা রয়েছে হুম। যে সেটা হচ্ছে আমার ল্যাপটপ 7 জেনারেশন মানে পিসি, সিপিইউ। তো এই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে কোনো যদি সাউন্ড ডিজাইন করার চেষ্টা করি গোল্ড ওয়েভ বা লাইক, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অনেক স্লো কাজ হচ্ছে, কখনো কখনো উল্টাপাল্টাও কাজ হচ্ছে। তো এই ক্ষেত্রে কি আমি প্রসেসর আপডেট করলে বা র্যাম আপডেট করলে কিংবা গ্রাফিক্স কার্ড যদি লাগানোর সুযোগ থাকে, লাগালে কি বেটার সাপোর্ট পেতে পারি? যদি এভাবে একটু বলতেন। গ্রাফিক্স কার্ডে কিছু হবে না লাভ অ্যাজ সাচ। বিশেষ কিছু হবে না। খুবই নমিনাল। আচ্ছা, আপনার র‍্যাম কি আছে? কত জিবি আছে? 4 জিবি। হ্যাঁ, র‍্যাম আপগ্রেড করলে আপনি বেনিফিট পেতে পারেন। আরেকটা যেটা আমি বলব, গোল্ড ওয়েভে যারা ব্যবহার করে, গোল্ড ওয়েভে একটা স্টোরেজ মোড আছে। অর্থাৎ টেম্পোরারি ডেটা যেগুলো রয়েছে, সেগুলো গোল্ড ওয়েভ কোথায় স্টোর করবে? বাই ডিফল্ট আগে স্টোরেজটা আমার হার্ড ড্রাইভ করা থাকতো। এখন দেখেছি নতুন গোল্ড ওয়েভে বাই ডিফল্ট ওটা র‍্যাম করা থাকে। তার মানে আমার সমস্তটা র‍্যামে স্টোরড হচ্ছে। এবার এটাতে সুবিধা আছে। সুবিধা কি? যে যখন আমি সেভ করছি সাপোজ, বা একটা এফেক্টস এপ্লাই করলাম, এন্টার প্রেস করলাম। এবার ওটাতে যদি বড় ফাইল হয়, সাপোজ ১ ঘন্টার অডিও, তো পার্সেন্টেজ বাড়ছে ৫, ১০ ইত্যাদি, ইত্যাদি হচ্ছে। তো যদি র‍্যামে থাকে, তাহলে সেই কাজটা দ্রুত হবে। প্রসেসিংটা দ্রুত হবে। আমি সেভ করলাম, সেভটা একটু দ্রুত হবে। কারণ ওটা র‍্যাম থেকে সেভ হচ্ছে। কিন্তু ইন দ্য আদার হ্যান্ড, আমি যখন অডিওগুলোকে এডিট করছি, সাপোজ প্রথমে একটু রিভার্ব দিলাম, প্রথমে একটু নয়েজ রিডাকশন করলাম, তারপর একটু রিভার্ব দিলাম, এটা কাটলাম, ওটা জুড়লাম। এই যে যত আমি জুড়ছি, কাটছি, জুড়ছি, সমস্ত যে ডেটাগুলো, কারণ আমি তো প্রত্যেকগুলোকে আন্ডু করতে পারি। যতক্ষণ না আমি সেভ করছি, আমি তো আন্ডু করতে পারি। তার মানে প্রত্যেক লেভেলে আমি আরেকটা কথা বলছি। সাপোজ
একটা ফাইলের সাইজ হচ্ছে 100 MB। সেই ফাইলটা আমি গোল্ড ওয়েবে ওপেন করলাম। ওপেন করে সেখানে আমি একটা রিভার্ব অ্যাপ্লাই করলাম। তাহলে কি হলো? আমার কম্পিউটারের র্যামে 2 খানা 100 MB ফাইল জমা হলো। একটা 100 MB র, একটা 100 MB উইথ দ্য রিভার্ব। এবার আমি যদি আন্ডু করি কি হবে? ওই রিভার্ব সহ যে 100 MBটা সেটা ডিলিট হয়ে গিয়ে আগের 100 MBটা চলে আসবে। আচ্ছা বেশ, এখন আমি রিভার্ব অ্যাপ্লাই করার পরে কি করলাম? একটুখানি ইকুয়ালাইজার অ্যাপ্লাই করলাম। তাহলে আরো একটা 100 MB হয়ে গেল। 300 MB হয়ে গেল। ঠিক আছে? এরকম বাড়তে থাকবে। যত প্রসেসিং করব তত বাড়তে থাকবে। হ্যাঁ, আমি যখন সেভ করে দিলাম তখন কি করলো? ও ফাইনালটাকে সেভ করে দিল আর বাকিগুলোকে ডিলিট করে দিল। যেহেতু এটা গোল্ড ওয়েব, এটা নরমাল অডিও এডিটর, এটা ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন নয়। ঠিক আছে? এবার তাতে করে এই যে বললাম যে কাজটা ভালো হচ্ছে, মানে দ্রুত হচ্ছে, কিন্তু আমার র্যামটা ফুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করব যে এটাকে আমি স্টোরেজটাকে লোকাল স্টোরেজ করে দিই, হার্ড ডিস্ক করে দিই। কারণ আমার র্যাম কম আছে। তাতে করে কি হবে? হ্যাঁ, আমি যখন প্রসেসিং করব যেটা হয়তো 30 সেকেন্ড লাগতো সেটা হয়তো 42 সেকেন্ড লাগছে। একটু টাইম বেশি লাগছে। কিন্তু আমি অনেক স্টেবল ওয়েতে কাজ করতে পারছি। আর যদি র্যাম বাড়াতে পারি তাহলে তো কোনো অসুবিধা নেই। র্যাম বাড়ালে ভালো কাজ হবে। ঠিক আছে? প্রসেসরটা গোল্ড ওয়েবে আমরা যে কাজ করি এই যদি 7 জেনারেশনের প্রসেসর থাকে যথেষ্ট। হ্যাঁ? এর থেকে বেশি দরকার হয় না। আচ্ছা, আর কি কারো সেটাকে কোনো প্রশ্ন? হচ্ছে হ্যাঁ। হার্ড ড্রাইভে সেটা কিভাবে হচ্ছে স্টোরেজটা কনফিগার করব গোল্ড ওয়েবের ক্ষেত্রে? এটা ১ মিনিট। আমি দেখে বলতে হবে। এটা অপশনস এর ভেতরে যদি আমি যাই, অপশনস এর ভেতরে আমি স্টোরেজ বলে একটা অপশন পাবো। সেখানে যখন আমি এন্টার প্রেস করছি, এখানে কতগুলো অপশন রয়েছে। দেখে বলছি। ট্যাপ করে এখানে অনেকগুলো অপশন আছে, আমার ওগুলো দেখার দরকার নেই। একটা জায়গায় বলবে, হয় বলবে টেম্পোরারি স্টোরেজ মেমোরি, আর একটা বলবে টেম্পোরারি স্টোরেজ হার্ড ড্রাইভ। বাই ডিফল্ট টেম্পোরারি স্টোরেজ মেমোরি করা আছে, আমার এখানেও তাই করা আছে। তো ওটা আমি করব টেম্পোরারি স্টোরেজ হার্ড ড্রাইভ করে, রেডিও বাটনও রয়েছে আর কি, রেডিও বাটন। তো সেটা আমি টেম্পোরারি স্টোরেজ হার্ড ড্রাইভ করে ওকে করব। তাহলে আমার ওই নেক্সট টাইম আমি গোল্ড ওয়েবটাকে ক্লোজ করে ওপেন করলে ও সেইভাবে কাজ করবে। জি, আর কি কারো ধন্যবাদ। কোনো প্রশ্ন রয়েছে? আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট রয়েছে আজকে। প্লিজ আপনারা সেটা শুনে তারপরে যাবেন। আচ্ছা দাদা, এই সেশনগুলো কি ইউটিউবে আপলোড হবে? হ্যাঁ, এই সেশনগুলো ইউটিউবে আপলোড হবে। অলরেডি পার্ট 1টা আপলোড হয়ে গেছে। পার্ট 2 আপলোড হবে। আপনার চ্যানেল তো সাবস্ক্রাইব করা আছে কিন্তু নোটিফাই হয় নাই, মানে আগে আপনার তো কি অল নোটিফাই করা হতো। আছে? হ্যাঁ হ্যাঁ, অল করা আছে। তাহলে তো হওয়া উচিত। তা না হলে আমি যেটা করি ইউজুয়ালি সেটা হচ্ছে এই আপনাদের ইনভিটেশন মেল যেটা পাঠাই, এটা যেহেতু পার্ট 1টা হয়েছে তার জন্য আমি পাঠাইনি। কিন্তু এরপর থেকে আমি একটা প্লেলিস্টের লিঙ্ক পাঠাবো। সেই লিঙ্কটাকে যদি আপনি রেখে দেন তাহলে ওই প্লেলিস্টের লিঙ্ক থেকে আপনি সমস্তটা পরপর পেতে থাকবেন। ঠিক আছে? যদি কোনো কারণে মিস হয়ে যায়। তাছাড়া আপনি চ্যানেলে ঢুকেও দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এবার আমি একটা বিশেষ কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা তো আপনারা জানেন মোটামুটি যে আমি সোমবার দিন ক্লাস করাই, মানে ওয়ার্কশপগুলো হয়। আগামী সোমবারের ক্লাসটা হবে আগামী শনিবার, মানে এই সপ্তাহের শনিবার। ঠিক আছে? এইটা শুধু এই সপ্তাহের জন্য, কারণ আমি আগামী সোমবার দিন আমার ব্যস্ততা থাকবে। তার জন্য এই সপ্তাহের জন্য শুধুমাত্র একটা ব্যতিক্রমী ঘটনা, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসটা হবে এই আসছে শনিবার। তারপরে যে আসছে সোমবার হচ্ছে সেটা তো হচ্ছে না, তারপরের সোমবার যেরকম হয় সেরকম সোমবারই হবে। কিন্তু এই সপ্তাহের যে ক্লাসটা, আগামী যে ক্লাসটা অর্থাৎ সেশন নাম্বার 3, এইটা হবে শনিবার দিন, আগামী শনিবার যেরকম সময় হয় 7টা ইন্ডিয়ান টাইম সেরকম সময় থেকেই হবে। ঠিক আছে? তাহলে আজকে আমি এখানে শেষ করছি। আশা করি আগামী শনিবার আপনাদেরকে আবার পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।